জি স্যার, প্লিজ। স্ক্রিন দেখা যাচ্ছে? ভাই এখনো আসেনি। আচ্ছা, দেখা যাচ্ছে না। এখন আসছে? জি ভাইয়া আসে। আচ্ছা, ঠিক আছে। সো আমি শুরু করি। ফাইবারের জন্য নরমালি আমাদের রেগুলার যে মডিউল আছে সেই মডিউলে আমরা 2টা ক্লাস রাখি। বাট যেহেতু আপনাদের কোর্সটা শর্ট কোর্স, তো এখানে আসলে 2টা ক্লাস তো ওভাবে অ্যারেঞ্জ করা সম্ভব না। আমরা একটা ক্লাস, যদিও আমি বেশি করেই নিচ্ছি, আলাদা আলাদা করে নিয়ে দেখাচ্ছি। সো একটা ক্লাসে আজকে টোটাল ক্লাসে আমি ফাইবার সম্বন্ধে আপনাদেরকে ক্লিয়ার একটা আইডিয়া দিব, এবং আই হোপ যে আপনাদের বেটার একটা কনসেপ্ট আসবে কিভাবে ফাইবারে কাজ করতে হয়, কিভাবে আমরা মার্কেট প্লেসে সাকসেসফুল হতে পারি, পলিসিগুলো কি কি হয়, সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো আশা করি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে 3টা মার্কেটকে জানি। একটা হচ্ছে নিউ মার্কেট, একটা হচ্ছে গুলিস্তান, আর একটা হচ্ছে বসুন্ধরা। সো 3টা মার্কেটের অডিয়েন্স কিন্তু 3 ধরনের হয়। নর্মালি যখন আমরা নিউ মার্কেটে যাই তখন যেমন আমাদের এক্সপেকটেশন, আমাদের বাজেট থাকে 500 থেকে 1000। সেমভাবে আমরা যখন গুলিস্তানে যাচ্ছি তখন 200-300 এরকম, আবার যখন বসুন্ধরাতে যাচ্ছি তখন 2000-3000 এরকম হয়ে যাচ্ছে। সো 3টা মার্কেটে 3 ধরনের অডিয়েন্স যায়, এবং 3টা মার্কেটে 3টা ডিফারেন্ট ওয়েতে কাজ করে। ফাইবার ইন্ডিভিজুয়ালি ইটসেলফ হচ্ছে এমন একটা মার্কেট যেটাকে আমরা গুলিস্তানের সাথে কম্পেয়ার করতে পারি, যেখানে আমরা 2000 টাকাও আইফোন পেতে পারি, 2000 টাকায়ও কি পেতে পারি, আইফোন পেতে পারি। সো এই কথাটা বলার কারণ হচ্ছে ফাইভ আর এই মার্কেটটার মেইন, যদি আমি বলি, 5 টাকার মার্কেট নামে পরিচিত। 5 টাকা মার্কেট নামে পরিচিত, তার মানে আমার যত কিছুই হোক না কেন, দে উইল সেল দ্য সার্ভিস জাস্ট ফর $5। মাত্র $5 বিনিময়ে তারা সার্ভিসগুলোকে সেল করতে ডিজাইনার বা আমাদের যারা এখানে অ্যাকাউন্ট করে তাদেরকে উদ্বুদ্ধ করে। সো এতে করে যেটা হয়, লটস অফ ক্লায়েন্টস এবং বাইরের দেশের যত ধরনের ক্লায়েন্ট আছে, যত ধরনের বিজনেস আছে, সবাই আসলে ফাইবারের উপর অনেক বেশি ফোকাস হয়ে যায়। নর্মালি আপনি চিন্তা করেন, ধরেন আপনার কোম্পানির জন্য আপনি একটা লোগো চাচ্ছেন, সেই লোগোটা আপনি যদি বাইরের একজন ডিজাইনারকে দিয়ে করান, আপনাকে হয়তো বা গুনতে হবে $200, $300, $400, $500, তাই না? বা আমি যদি আরেকটু কমে বলি, ধরেন $100 আপনার মিনিমাম গুনতে হবে। কিন্তু ফাইবার এমন একটা মার্কেট যেখানে বলা হয়ে থাকে, ইউ ক্যান নট কম্প্রোমাইজ ইউর কোয়ালিটি, বাট ইউ হ্যাভ টু গিভ ফর $5। $5 জন্যই তোমাকে বেস্ট কোয়ালিটি ডিজাইনটা প্রোভাইড করাটা উচিত, যেটা ফাইবারের পলিসি যেটা বলে। এই সেন্সে ডিজাইনাররা, যারা ক্লায়েন্ট থাকে, তারা কি করে, তারা বুঝতে পারে যখন যে এই মার্কেটে তো আমার $5 দিলেই আমার একজন টপ ক্লাস হাই রেটেড ডিজাইনার কি করে দিচ্ছে, আমার জন্য ডিজাইনটা করে দিচ্ছে। আমি ধরে নিলাম যে $5 নাই, আমি ধরে নিলাম $10, আমি ধরে নিলাম $20, আমি ধরে নিলাম $30। তো $30 বিনিময়ে সে একটা কাজ, কোয়ালিটি কাজ, যেটা কিনা অন্য জায়গা থেকে করাতে গেলে 300-400 বা 100-200 এরকম অ্যামাউন্ট দিতে হতো, সেই জায়গা থেকে 70% অর মোর দেন, আমি যদি বলি অনেক মিনিমাইজেশনে, তারা কিন্তু কি করতে পারছে, রেভিনিউটা, মানে তাদের কম খরচে তাদের বেস্ট কোয়ালিটি ডিজাইনটা পেতে পারতেছে। এবং দ্যাটস ওয়াই ফাইবারটা ফর দ্য ক্লায়েন্টস অনেক বড় একটা পজিটিভ একটা মার্কেট। তারা যে কোনো কাজ এখান থেকে করাতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং তারা এখান থেকে করাতে পারে এই মার্কেটের মাধ্যমে। আপনার যদি মনে হয় যে আপনি এখান থেকে রান্নার ভিডিও কিনবেন, আপনার যদি মনে হয় যে আপনার এখান থেকে আপনি জিন পরি, মানে কুফরি কালাম যেটা বলে, সেটা যদি কিনতে চান, সেটাও এখান থেকে সম্ভব। অর্থাৎ এটা এমন একটা মার্কেট, এমন কিছু নাই যে এখান থেকে কি করে না, সেল করে না। আপনি এখানে যান, দেখেন যতগুলো ক্যাটাগরি আছে, গ্রাফিক অ্যান্ড ডিজাইন, এখানে দেখেন ক্যাটাগরি আছে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং, টেক, বিজনেস, লাইফস্টাইল অ্যান্ড হচ্ছে ইন্ডাস্ট্রিজ। সো দেখেন প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে ইন্ডিভিজুয়াল সাব ক্যাটাগরি আছে, এবং এই প্রত্যেকটা সাব ক্যাটাগরিতে ডিফারেন্ট ওয়েতে কাজ করাটা পসিবিলিটিস আছে। যেমন আমি জাস্ট ফানি হিসেবে যদি দেখেন, লাইফস্টাইলের মধ্যে যখন আমি যাচ্ছি, দেখেন এখান থেকে অনেক রকমের চমৎকার ইন্টারেস্টিং বিষয় আছে। যেমন এখান থেকে আছে কি, যে
এখান থেকে গ্রেটিং কার্ডস অ্যান্ড ভিডিও, রিলেশনশিপ অ্যাডভাইস। সব থেকে মজার বিষয় হচ্ছে যখন আমি রিলেশনশিপ অ্যাডভাইসে যাব দেখবেন এইখানকার গিগগুলো সেল হয় এবং গিগগুলো খুব ভালো পরিমাণে সেল হয়। দেখেন এখান থেকে যে যে সমস্ত যে আই উইল পারফেক্ট ইউর ডেটিং প্রোফাইল, আই উইল চুজ ইউর টিন্ডার পিকচার, তারপর আরো আছে এক্স কে ব্যাক করে নিয়ে আসে, এরকম বিভিন্ন ধরনের গিগ আছে। রিলেশনশিপ ব্রেক হয়ে গেছে সেই ব্রোকটাকে আবার ব্যাক করে নিয়ে আসে। যে লাইক এখান থেকে ফানি কিছু আছে যেমন দেখাচ্ছি আমি, হোয়াট এভার, এই যে আই উইল কজ ইউর এক্স টু ফল ব্যাক ইন লাভ উইথ ইউর টেলিগ্রাফি কিলিং। এখানে বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল বিভিন্ন ধরনের মানে জিন পরি এই ধরনের মাধ্যমে আসলে জিনিসগুলোকে হাসিল করা হয়। তো এগুলো সেল হয় এবং দেখেন এগুলো কিন্তু রিভিউ খুব ভালো। তো এটা এমন একটা মার্কেট যেখানে আপনার এমন কিছু নাই যেটা আপনি পাবেন না, এবং এটার রিজন, অন্যতম রিজন হচ্ছে এই মার্কেটটা হচ্ছে ইসরায়েলের দখলে, ইসরায়েলের প্রতিষ্ঠাতা, মানে এই মার্কেটের মেইন হচ্ছে ইসরায়েল। তো স্বাভাবিকভাবেই যেহেতু এই মার্কেটে সবকিছু করা যায়, আপনি চাইলে কি করতে পারবেন, গেমিং ভিডিও দেখাতে পারবেন, আপনি চাইলে ফিটনেস লেসন দিতে পারবেন, আপনি চাইলে কুকিং লেসন দিতে পারবেন। মজার বিষয় হচ্ছে এখানে আপনি রান্না জানেন, রান্নার ভালো একটা ভিডিও এখানে আপনি সেল করতে পারেন যে কিভাবে এটা তৈরি করতে হয়, কিভাবে এটা তৈরি করতে হয়, এবং সেটা আপনাকে আপনি এই মার্কেটের থ্রুতেই সেল করতে পারবেন। এবং একটা ভিডিও বা একটা সার্ভিস দেখা যাচ্ছে বারবার বারবার সেল হচ্ছে। যেমন এটা দেখেন উনি কি বলছে, কুকিং এর এইচকিউ ভিডিও তৈরি করবে, হাই কোয়ালিটি ভিডিও তৈরি করবে, $4.9 পে, সরি 4.9 স্টার রিভিউতে তার এইটা ডিগটা সেল হয়েছে। সেখানে চমৎকার চমৎকার ক্যাটাগরিতে কাজ করা সম্ভব, বিভিন্ন ধরনের বিজনেস বলেন, প্রোগ্রামিং টেক বলেন, মিউজিক অডিও বলেন, ভিডিও অ্যানিমেশন, রাইটিং, ট্রান্সলেশন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক এন্ড ডিজাইন। তো সব থেকে বড় হচ্ছে গ্রাফিক এন্ড ডিজাইন এই সেক্টরটা। তো গ্রাফিক এন্ড ডিজাইন বড় সেক্টরটা হওয়ার রিজন হচ্ছে এইখানে এই মার্কেটের কাজের পরিমাণ অনেক বেশি, এই ধরনের কাজের পরিমাণ অনেক অনেক বেশি। এবং সেই দিক থেকে আমি যদি বলি ইউআই ডিজাইন বা ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন বা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এটার একটা চমৎকার চাহিদা এখানে তৈরি হয়ে গেছে রিসেন্টলি, যেটা অন্য মার্কেটগুলোতে অনেক কস্টলি, সেটা এই মার্কেটে অনেক বেশি রিলিফ এবং রিল্যাক্সড ওয়েতে আমরা কি এখান থেকে সেল করতে পারি, কিনতে পারি। তো আমি যখন এই ফাইবার নিয়ে কথা বলতেছি সবার মাথায় রাখতে হবে একটাই, যে এই মার্কেটটাতে আসলে আমি টাকার বিনিময়ে কাজ পাবো ঠিক আছে, কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে আমি আসলে দিনে $100 বা দিনে $500 ইনকামের ওই চিন্তা থেকে সরে এসে আমার প্ল্যানিংটা করতে হবে যে আমি দিনে 5টা অর্ডার পাবো বা দিনে 3টা অর্ডার পাবো। 3টা অর্ডার $5 করে হলে $15, সপ্তাহে আসে হচ্ছে আমার প্রায় 20টা অর্ডার চলে আসে যদি আমি এভাবেও কাউন্ট করি। আমি অথবা যদি আমি এভাবে ধরি যে আমি প্রতিদিন একটা করে অর্ডার পাবো, তাও সপ্তাহে 7টা অর্ডার, সপ্তাহে 7টা অর্ডার মানে হচ্ছে প্রায় আপনার $50 বা সামথিং ক্লোজ টু দ্যাট। সপ্তাহে $50 হলে মাসে কত $200 আপনার চলে আসে। ফাইবারের পলিসিটা হচ্ছে এরকম যে এখানে আপনি মান্থলি বেসিসে আর্নিংটা করবেন, এবং দ্যাট সেন্স এখানে তার আপনার যে উইথড্রয়াল যে প্রসেসটা আছে সেটা 14 ডেজ 2 উইকস টাইম নেয়, 2 উইকস টাইম নেয় অ্যাজ এ নিউ সেলার হিসেবে। অর্থাৎ আপনি যখন কোনো কিছু আর্ন করেন ইনস্ট্যান্ট আপনি টাকা তুলতে পারেন না, আপনার টাকাটা আসে ঠিক 14 দিন পরে, আপনার অ্যাকাউন্টে টাকাটা আসে 14 দিন পরে। তো এবার আসি ফাইবারের সিস্টেমটা আসলে কিভাবে এখানে আপনি সেল করেন। ফাইবারকে বলা হয়ে থাকে একটা ফ্রি ওপেন সোর্স, বা আমি যদি বলি ক্রাউড সোর্স মার্কেট, যেখানে আপনি ফ্রিতে মাল্টিপল সার্ভিস প্রোভাইড করতে পারবেন, ফ্রিতে মাল্টিপল সার্ভিস প্রোভাইড করতে পারবেন। এবং এটা হচ্ছে এমন একটা মার্কেট, ধরে নিলাম আপনি বাণিজ্য মেলায় যখন আমরা যাই, এর আগেও একবার এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম, বাণিজ্য মেলায় যখন আমরা যাচ্ছি তখন ওখানে দেখি যে একই একই ওনারের বিভিন্ন ধরনের স্টল দেওয়া আছে, জায়গাটা খালি, ওপেন ফর অল, যে ওই জায়গাটা কিনে তার জন্য যতটুকু জায়গা বরাদ্দ থাকে সেই জায়গার মধ্যে সে যতগুলো স্টল পারে সে দিতে পারে। সো ফাইবারটা হচ্ছে এরকম একটা ওপেন প্লেস, যেখানে আপনি কি করবেন, আপনার যে স্পেসিফিক যেটার উপর আপনি স্পেশালিস্ট, সেই স্পেশালিস্ট এরিয়ার উপরে আমরা কি করব, এখানে গিগটা তৈরি করব। গিগ বলা হচ্ছে এই সেন্সে, ফাইবারের ভাষায় এটাকে, যে মানে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন সেটার একটা নাম ওরা দিচ্ছে কি গিগ, সেটার ওরা নাম দিচ্ছে হচ্ছে গিগ বা সার্ভিস সেল, যেটা আমরা বলি আপওয়ার্কে যেমন সার্ভিস প্রোভাইড করে এখানে যেমন গিগ সেল করে। তো এই জায়গাটা থেকে ফাইবারে আপনি অ্যাজ এ নিউ সেলার হিসেবে আপনার 7টা গিগ আপনি ওপেন করতে পারবেন, 7টা গিগ। এখন নিউ সেলার হওয়ার জন্য আপনাকে কিন্তু ফার্স্টে কি করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারছেন ফ্রিতে, এবং সেই অ্যাকাউন্টের এগেইনস্টে আপনি কয়টা গিগ খুলতে পারছেন, কয়টা সার্ভিস প্রোভাইড করতে পারতেছেন, টোটাল 7টা কয়টা, 7 7টা প্রোভাইড করতে পারতেছি। তার মানে আমি ফাইবারে যখন আমি ঢুকতেছি আমার এখানে এসে আমি 7টা ডিফারেন্ট সার্ভিস প্রোভাইড করতে পারছি। তার মানে এভাবেও আমি বলি 7টা দোকান আমি ওপেন করতে পারতেছি এখানে এসে, 7টা নিজের একটা পার্সোনাল অনলাইন স্টোর আমি ক্রিয়েট করতে পারতেছি এখানে। তার মানে 7টা ডিফারেন্ট ক্যাটাগরিতে আপনি এখানে আপনার সার্ভিসগুলোকে প্রোভাইড করতে পারতেছেন।
এখন কোশ্চেন হচ্ছে 7টা ডিফারেন্ট ক্যাটাগরি যে আমরা করব এটার কোনো লিমিটেশনস আছে কিনা। প্রথমত হচ্ছে আপনি যখন ফাইবারে কাজ করেন বেসিক যে বিষয়টা থাকে যে আপনি যখন একটা সিঙ্গেল ওনারের এগেনস্টে আপনি 7টা ডিফারেন্ট, আমি প্রথমে বলে নিয়েছি ডিফারেন্ট ক্যাটাগরিতে কি করতে পারবেন, আপনি গিগ অর্থাৎ সার্ভিস আপনি প্রোভাইড করেন। কেউ বিজনেস কার্ড দিতে পারে, কেউ লোগো ডিজাইন দিতে পারে, কেউ ইউআই ডিজাইন দিতে পারে, কেউ ওয়ার্ডপ্রেস দিতে পারে। সো আপনি কি করতে ডিফারেন্ট ক্যাটাগরিতে গিগ প্রোভাইড করতে পারবেন। এটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট। আপনার দোকানে হতেই পারে যে আপনি যে শুধুমাত্র চাল বিক্রি করেন তা না, আপনার দোকানে চাল, ডাল, মুড়ি, আলু, ছোলা সবকিছুই বিক্রি করতে পারেন। কিভাবে করে আপনি 7টা ডিফারেন্ট সার্ভিস একটা প্রোফাইলের এগেনস্টে দিতে পারবেন। এখন আসি আমরা এই যে সার্ভিসগুলো আমরা দিব, এই সার্ভিসগুলোকে আসলে আমরা কিভাবে চিনবো বা এই সার্ভিসগুলোকে আসলে কিভাবে আমরা প্রেজেন্ট করবো মার্কেট প্লেসে। আমি ধরেন এখান থেকে চলে যাচ্ছি ইউআই ইউএক্স ডিজাইন, এটা লিখে আমি সার্চ করলাম। আমি যখন ইউআই ইউএক্স ডিজাইন লিখে সার্চ করলাম আমার সামনে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন এইগুলো প্রত্যেকটাকে বলা হয় গিগ। এগুলো প্রত্যেকটা পুরা এই বক্সটাকে বলা হচ্ছে কি এক একটা ইন্ডিভিজুয়াল গিগ। এবং এই গিগগুলোতে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন এই ইমেজগুলোকে বলা হয় গিগ থাম্বনেল। গিগ থাম্বনেল গিগ থাম্বনেলের সাইজ হচ্ছে 550 বাই 370 পিক্সেল। গিগ থাম্বনেলের সাইজ হচ্ছে 550 বাই 370 পিক্সেল। কত বললাম? 550 বাই 370 পিক্সেল। তার মানে আমি যে এখানে ছবিটা দিব এই ছবিটার সাইজ কত থাকতে হবে, লিমিটেশনস কত হবে, 550 কে 370 পিক্সেলের মধ্যে হতে হবে। এখন আমি যখন গিগগুলো দেখতেছি দেখেন এখানে প্রত্যেকটা গিগেরই কি আছে, ফার্স্টে নেম আছে হুইচ ইজ দ্য নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, সে কি লেভেলের সেলার, টপ রেটেড সেলার, এবং তার গিগের যে ট্যাগ আছে মানে হেডলাইন যেটা আছে সেটা এখানে দেওয়া আছে, এবং সে কত ডলারে কাজ কতগুলো রিভিউ পেয়েছে সেটা এখান থেকে লিস্টেড করা আছে, এবং ফর কত ডলার তার স্টার্টিংটা কততে সেটা এখানে দেওয়া আছে। সো এখান থেকে আমরা যদি একটু দেখি যে I will create a unique mobile app, I will design a mobile app, I will do stunning mobile app design, তারপর হচ্ছে I will do amazing UI UX, I will do modern। প্রত্যেকটা জায়গায় একটা জিনিস কমন দেখতে পাচ্ছি আমরা, একটা কমন কিছু দেখতে পাচ্ছি। I will do I will লেখা আছে। I will কথাটা কি কমন, I will কথাটা কি হচ্ছে কমন, দ্যাট মিনস আপনি এখানে এই জিনিসটা বাই ডিফল্ট ভাবে পেয়ে যাবেন। আপনাকে কি করতে হবে, ডিপেন্ডিং অন ইয়োর পার্টিকুলার সাবজেক্ট আপনাকে আপনার বাকি লাইনটাকে সাজাতে হবে। আপনি বিজনেস কার্ড দিলে একরকম হবে, আপনি ফ্লায়ার দিলে একরকম হবে, আপনি ওয়েব ডিজাইন দিলে একরকম হবে, আপনি ইউআই ইউএক্স ডিজাইন দিলে আরেক রকম হবে, আবার আপনি প্রোগ্রামিং দিলে আরেক রকম হবে, কিন্তু আই উইল কথাটা বাই ডিফল্ট ভাবে আমার থাকবেই। এখন ইউআই ইউএক্স ডিজাইনের জন্য আমাদের কিছু পার্টিকুলার টার্মস আছে এবং আমরা কিছু ভার্ব ইউজ করি নরমালি। দেখেন প্রত্যেকটা জায়গায় আই উইল এর পরে একটা ভার্ব ইউজ করতে হচ্ছে, তারপর আমার সাবজেক্টটাকে হাইলাইট করতে হচ্ছে। সো ইউআই ইউএক্স এর ক্ষেত্রে আমরা বেসিক্যালি দুইটা ভার্বকে ইউজ করতে পারি, যে আই উইল ক্রিয়েট কথাটা আসতে পারে, আর একটা হচ্ছে ডিজাইন। এই দুটো জিনিস আমরা ইউজ করতে পারি, আই উইল ক্রিয়েট অথবা আই উইল ডিজাইন। অর্থাৎ আমি আমার গিগের হেডলাইনের জন্য আইদার আই ক্যান ইউজ আই উইল ডিজাইন অথবা আই উইল ক্রিয়েট, এই দুইটার মধ্যে যে কোনো একটা আমি ইউজ করতে পারি। এরপরে যেটা আসবে সেটা ডিপেন্ড করতেছে একটা সাবজেক্টের উপর। এখন সাবজেক্টটা যদি ইউআই ইউএক্স হয় বা শুধু মোবাইল ইউআই ডিজাইন হয় তাহলে সেক্ষেত্রে আমি মোবাইল ইউআই ডিজাইনটা তো কি আমার টোটাল একটা সাবজেক্ট, তাই না? কিন্তু এটার তো একটা কি আছে, কিওয়ার্ড আছে, কিওয়ার্ড তো আছে, তাই না? তাহলে সেই কিওয়ার্ডটা কি হতে পারে, কোনো আইডিয়া আছে কারোর? কিওয়ার্ড মিন্স হচ্ছে এখানে যেমন ইউনিক, হুম, তারপরে এখানে ডিজাইনও একটা কিওয়ার্ড, ইউএক্সও একটা কিওয়ার্ড। কিওয়ার্ড মিন্স হচ্ছে একটা হচ্ছে মেইন অ্যাট্রাকটিভ Main কিওয়ার্ড, মোবাইল অ্যাপ। হ্যাঁ মেইন অ্যাট্রাকটিভ কিউ না, মোবাইল অ্যাপটা হচ্ছে আমার মেইন সাবজেক্ট, কিন্তু আমার একটা সাবজেক্ট কি করলাম যে আই উইল ক্রিয়েট বা আই উইল ডিজাইন মোবাইল অ্যাপ, এটা হচ্ছে গড়পত্তা কথা। কিন্তু যদি আমি লিখি আই উইল ডিজাইন বা আই উইল ক্রিয়েট Unique, স্টানিং বা আই উইল ডিজাইন মডার্ন বা আই উইল ডিজাইন মিনিমাল বা আই উইল Professional, ডিজাইন ফ্ল্যাট বা আই উইল ডিজাইন ট্রেন্ডি, তার মানে এই যে মাঝখানের যে মাঝখান দিয়ে একটা কথা ঢুকাই দিলাম এই কথাটাকেই বলা হচ্ছে কি ওয়ার্ড। এই কিওয়ার্ডটা হচ্ছে আমার ক্লায়েন্ট কি করে সার্চ করে, জাস্ট লাইক আমি আমার ডিজাইন লাগবে হচ্ছে মডার্ন মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন লাগবে, আমি কিন্তু বেসিক্যালি সার্চে যে কি লিখবো, মডার্ন মোবাইল অ্যাপ্লিকেশনই তো লিখবো, তাই না? মডার্ন মোবাইল ইউআই ডিজাইন তো লিখবো, তাই কি না? কারণ আমি ওই ধরনের চাচ্ছি, স্পেসিফিক ভাবে ওই জিনিসটাই আমি খুঁজতেছি, তার মানে আমি ওইটাই লিখবো।
এই জন্য কি করতে হয়, আমাদেরকে ওখানে কিওয়ার্ড বসাতে হয়। সো এই কিওয়ার্ডটা ডিপেন্ড করে আপনার পার্টিকুলার সাবজেক্ট যেটা আছে সেটার উপরে। ইউআই ইউএক্স এর ক্ষেত্রে এরকম আমরা ইউজ করতে মিনিমাল ইউজ করতে পারি, আমরা ইউজ করতে মডার্ন ইউজ করতে পারি, ট্রেন্ডি ইউজ করতে পারি, রেসপন্সিভ ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি স্টার্নিং ইউজ করতেছে, ঠিক আছে, প্রফেশনাল ইউজ করতে, প্রফেশনাল কতটা এতটা যায় না, বাট রেসপন্সিভটা আমরা বেশি ইউজ করতে পারি। এরকম এরকম বিভিন্ন ধরনের কিওয়ার্ডস আমরা এখানে চাইলে ইউজ করতে পারি বাই ডিফল্ট ভাবে। আমরা কতগুলো গিগ দেখলেই বুঝতে পারবো, রিসার্চ করলে দেখতে পারবো যে কি ধরনের তৈরি হচ্ছে। অসাম লেখা আছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বল বল। স্যার একসাথে 2-3টা বা মাল্টিপল কিওয়ার্ড ইউজ করাটা বেশি লাভজনক হয় নাকি সিঙ্গেল কিওয়ার্ডটা বেশি লাভজনক? প্রফেশনালি যদি বলেন একসাথে 2-3টা কিওয়ার্ড না, একসাথে একটা কিওয়ার্ডই ইউজ করাটা বেটার, ঠিক আছে প্রফেশনাল। কিন্তু আপনি অনেকে দেখতে পাচ্ছেন এখানে দেখেন যে মাল্টিপল কিওয়ার্ড ইউজ করছে, তাই না? এখন মাল্টিপল কিওয়ার্ড যারা ইউজ করছে তাদের ক্ষেত্রে ভুল হচ্ছে একটা, যেটা প্রফেশনাল না, এটা আনপ্রফেশনাল, বাট এটা মার্কেট পেয়ে গেছে। যেমন আই উইল ডিজাইন স্টানিং ইউআই ইউএক্স ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন, দেখেন এটা কি আমার কি গ্রামাটিক্যাল এরর না? বারবার একই জিনিস রিপোর্ট হচ্ছে, মানে রিপিট হচ্ছে। আই উইল ডু স্টানিং ইউআই ডিজাইন, ইউএক্স ডিজাইন, স্যার ওখানে দুইবার উল্লেখ হয়েছে ইউআই ডিজাইনটা। এখানে দেখেন আই উইল ক্রিয়েট এ ইউনিক মোবাইল অ্যাপ ডিজাইন, এটার মধ্যে কোনো এরর আছে? নাই। আবার দেখেন আই উইল ডু ইউআই ইউএক্স ফর ইওর মোবাইল অ্যাপ এন্ড ওয়েব, এটার মধ্যে কোনো এরর আছে? নাই। আমেজিং ইউআই ইউএক্স ডিজাইন এন্ড মকআপ ফর ওয়েব, এগুলোর মধ্যে দেখেন কিন্তু কোনো এরর নাই। তার মানে আমার মেইন জিনিসটা কি, প্রত্যেক মোস্ট অফ দ্য প্রফেশনাল ডিজাইনাররা কি করতেছে, যে একটা বেসিক কিওয়ার্ডকে হাইলাইট করতেছে এবং পরবর্তীতে গিগের ভিতরে যে ওই জিনিসগুলোকে আরো সুন্দরভাবে গোছায় লিখে, ওগুলো আসবে আরো দেখাবো আমি। সো প্রথম অবস্থায় হেডলাইনের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে মাথায় রাখবো। আচ্ছা, আর যদি আমরা এভাবে ব্যবহার করি যে আমি মেইন ভার্বটাকে আমি অক্সিলারি ভার্ব ইউজ করে করতে চাচ্ছি, সো লাইক আই উইল ডু মডার্ন মোবাইল ইউআই ডিজাইন, তার মানে ডিজাইন কথাটা কিন্তু আমার পরে আসছে। প্রথমে যেটা আমি বলেছি আই উইল ডু, আমি কি করব, আমি করব মডার্ন মোবাইল অ্যাপ ডিজাইন, এটা যেমন হয়, আবার কি হয়, আই উইল ডিজাইন মডার্ন মোবাইল অ্যাপ, এটাও হয়। যেমন এখানে আই উইল ডু স্টার্নিং ইউআই ডিজাইন বা আই উইল ডু মডার্ন ওয়েব অ্যান্ড ইউআই ইউএক্স ডিজাইন, তার মানে ডিজাইন কথাটা পরে আসে তখন, ঠিক আছে। আর যদি ডিজাইনটা ফার্স্ট ইউজ করে ফেলি একদম ডিরেক্ট ভার্বটাকে, তখন আই উইল ডিজাইন মডার্ন মোবাইল অ্যাপ, একবারে হয়ে যাচ্ছে। সো অনেক ক্ষেত্রে দেখা যায় ভেঙে অনেকে ইউজ করে, এটাও একটা প্রফেশনাল একটা ওয়ে। সো ডিপেন্ডস, আপনি কয়েকটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই গিগটার মধ্যে আমি যখন ঢুকবো, প্রত্যেকটা গিগ আমি কয়েকটা গিগ ওপেন করতেছি। ফর এক্সাম্পল এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, যেগুলো $5 আছে সেগুলোতেই কাজ শুরু করি। ওকে, সো এটাতে যদি দেখি আমরা, ওর কাজ কি, আই উইল ডু স্টার্নিং ইউআই, যেটা দেখলাম একটু আগে। ও কি করতেছে, মোবাইলের ইউআই ডিজাইন এবং ওয়েব অ্যাপের জন্য, নট ফর দ্য ওয়েব, অ্যাপের জন্য সে করতে ইউআই ডিজাইনটা প্রোভাইড করতেছে। এবং এখানে তার টোটাল অর্ডার কমপ্লিট করেছে 35, ইনক্লুডিং দ্য রিভিউ অফ 4.9 উইথ এন 2 অর্ডার পেন্ডিং। 2 অর্ডার কি আছে, পেন্ডিং এ আছে, তার মানে সে 2টা অর্ডার নিয়ে এখন কাজ করতেছে। হ্যাঁ, তোদের সাথে কথা বলতে যে কপি পড়ে গেছে আমার শার্টের উপরে। কফির দাগ উঠবে না ভাইয়া? হ্যাঁ, কফির দাগ উঠে না? আমার শার্ট অবশ্য আজকে কালো, তাহলে সমস্যা। একটুর জন্য পরে নেই। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই থাম্বনেইলটা হচ্ছে কি 550 × 370 পিক্সেলের। এখন বাই ডিফল্ট ভাবে একজন নিউজ সেলার 3টা করে থাম্বনেইল দিতে পারবে। কয়টা? 3টা করে থাম্বনেইল দিতে পারবে। বাই ডিফল্ট ভাবে সে কয়টা দিতে পারবে? 3টা দিতে পারবে। পরের যেগুলো আসবে সেগুলো উইথ দ্য রিভিউ, মানে আমার ক্লায়েন্টের কাজ যখন হয়ে যাবে সেই কাজগুলো সহ কি হবে, অটোমেটিকলি এখানে অ্যাড হতে থাকবে। তার মানে কি, প্রথম অবস্থায় 3টা দিতে পারবেন 550 × 370 পিক্সেলের, এরকম 3টা ইমেজ দিতে পারবেন। তারপর আপনার কি হবে, যে কাজগুলো আপনি কমপ্লিট করবেন সেই কাজগুলো এখানে অ্যাড হয়ে যাবে, রিভিউ সহ অ্যাড হয়ে যাবে। এবং এটা ফাইবারের ক্ষেত্রে একটা পজিটিভ মার্কেটিং এর কাজ করে।
আপনার গিগটাকে র্যাঙ্ক করা বলেন বা আপনার প্রোফাইলের ভিজিট বলেন, সবকিছুর ক্ষেত্রে এটা একটা পজিটিভ সাইন দেয়। তো এটা গেল। এবার আসি হচ্ছে আমাদের পরের যে সেকশনটা আছে, এটাকে বলা হচ্ছে অ্যাবাউট দিস গিগ। দ্যাট মিনস এই জায়গাটাতে আমরা কি করব, গিগটাকে সেল করব, বাট আমাদের গিগের সম্বন্ধে একটু ডিসক্রিপশন বলতে হয়, ডিসক্রাইব করতে হয়, যেটা হচ্ছে কি যে আমার আমি যে একজন আমি যেহেতু একটা দোকান দিয়েছি, আমার কাস্টমার যে আসবে সে তো আমার প্রোডাক্টের ডিসক্রিপশনটা অবশ্যই পড়তে হবে তাকে, যে আমি কিভাবে তাকে প্রোভাইড করতেছি। তো সেই জিনিসটা কি হবে সেটাই এখানে আপনাকে বোঝাতে হবে, যে আপনি কে, আপনাকে কেন চুজ করবে, আপনার কি কি সার্ভিস আপনি প্রোভাইড করতেছেন, আপনার সাথে কন্ট্যাক্ট করার ওয়েটা কি, আপনার কোনো প্রোফাইল আছে কিনা, ড্রিবল বা কোনো কিছু পোর্টফোলিও লিংক আছে কিনা, এবং আপনার অর্ডারের মধ্যে কোন কোন জিনিসগুলো নাই, কোন কোন জিনিসগুলো আছে, অর্থাৎ ওভারঅলি তাকে একটা ব্রিফ দেওয়া যে কি কি জিনিস এখানে আছে, কি কি জিনিস এখানে নাই, এবং সে কি কি পাবে। এই জিনিসটাকে চারটা ভাগে সাজাতে বলি। ফার্স্ট অফ অল হচ্ছে ইন্ট্রোডাকশন। ফার্স্ট সেগমেন্টটা থাকবে ইন্ট্রোডাকশন। এই গিগ ভুলে যান, যত গিগ দেখবেন সবগুলো গিগের অ্যানালাইসিস করে সামারাইজ করে আমি চারটা পয়েন্টকে মেনশন করি। নাম্বার 1 হচ্ছে ইন্ট্রোডাকশন। যে ইন্ট্রোডাকশনে থাকবে, ইন্ট্রোডাকশন এইভাবে না রচনার মতো আমি উপরে ইন্ট্রোডাকশন লিখে নিচে বলা শুরু করব না, আমি জাস্ট ফার্স্টে শুরু করব ওয়েলকাম, হাই, হ্যালো এরকম দিয়ে শুরু করব, যে আমি একজন ইউআই ইউএক্স ডিজাইনার, প্রফেশনালি এতদিন ধরে কাজ করতেছি, আমি যে কোনো ধরনের ইউআই ইউএক্স ডিজাইনের সলিউশন দিতে পারি, এবং আমার আহ, মানে আমার ইন থেকে যদি সার্ভিসটা নাও তাহলে তুমি এই জিনিসগুলোকে পাবা। মানে ক্লায়েন্টকে আমি বলছি, মানে ক্লায়েন্টকে আপনারা বলবেন যে আপনারা এই জিনিসগুলো, মানে ক্লায়েন্টকে বোঝাবো যে প্রথমে আমি বললাম যে আমার সম্পর্কে আমি এটা করেছি, আমার এই জিনিস আছে, আমার সার্ভিসের মধ্যে এই জিনিসগুলোকে কি করেছে, ইনক্লুড করছে। ইনক্লুড করার পর এবার চলে আসবো যে ওই জায়গাটা থেকে আমি কি করব, একটা ক্যাটাগরি করব। প্রথমটা আমি কি করলাম, ইন্ট্রোডাকশন করলাম। সেকেন্ডটা হচ্ছে কি সার্ভিস, আমার সার্ভিস কি কি আছে সেটা। নাম্বার 3 হচ্ছে যে আমার এই সার্ভিসের মধ্যে কি কি স্পেশালিটিস আছে। আমি যখন আমার সার্ভিসটা ইনক্লুড করতেছি, সার্ভিসের মধ্যে আমি গড়পত্তা কথা লিখলাম যে আমার ইউআই ডিজাইন থাকবে, এত পেজ স্ক্রিন থাকবে, আমি ওয়ারফ্রেম করে দিব, আমি প্রোটোটাইপ করে দিব। এগুলো হচ্ছে কি কমন, সব ইউআই ডিজাইনার দিবে, কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্য আদার ইউআই ডিজাইনার আপনি কি ডিফারেন্ট জিনিসটা দিচ্ছেন সেটাকে আপনাকে প্রেজেন্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি হয়তো বা একটা ক্যাটাগরি করতে বলবো, সেটা হচ্ছে যে আওয়ার স্পেশাল ফিচার্স বা আওয়ার প্রিমিয়াম সার্ভিস। লিখলেন যে 24/7 কাস্টমার সাপোর্ট, লিখলেন যে প্রিমিয়াম সাপোর্ট, তারপর হচ্ছে লিখলেন যে প্রায়োরিটাইজড রেসপন্স, তারপর হচ্ছে লিখলেন যে 24 আওয়ার্স ডেলিভারি টাইম। এইভাবে করে কিছু স্পেসিফিক, যেমন এখানে ফার্স্ট ডেলিভারি, আনলিমিটেড রিভিশন, এরকম করে লিখছে, এরকম কিছু স্পেশাল ফিচার লিখবে। এটা হয়ে গেলে এবার লাস্টের পরের সেগমেন্টে এসে পোর্টফোলিও, বিহ্যান্স অথবা আপনার ড্রিবল অথবা ফ্লিকার, এই তিনটার যে কোনো একটা লিঙ্ক আপনি ওখানে শো করবেন। শো করলে আপনার ওখান থেকে আপনি জাস্ট লিখবেন যে ফর মোর ওয়ার্ক প্লিজ ভিজিট দিস প্রোফাইল, ভিজিট মাই প্রোফাইল, এরকম দিয়ে দিলেন। এখন ওইটা তো গেল, যাওয়ার পর এখন যদি আসি আমরা, যে আমার প্রোফাইলটা দেখালাম, প্রোফাইল দেখানোর পর লাস্টে এসে আমরা তাকে একটু ক্লিয়ারলি বলে দেবো যে বিফোর এভাবে না, জাস্ট বলবেন এভাবে যে ফর এনি সর্ট অফ হেজিটেশনস বা এনি সর্ট অফ কুইরিজ ফিল ফ্রি টু ডু কন্ট্যাক্ট মি, আমার সাথে কন্ট্যাক্ট করতে, মানে ফ্রি, আমার যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এরকম করে তাকে একটা মেসেজ দেওয়া। এবং অবশ্যই তাকে বলবেন মেসেজ মি বা কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং ইউর অর্ডার। আর অনেক সময় যেটা হয়, ক্লায়েন্টরা কোড চেয়ে বসে, ক্লায়েন্টরা দেখা যায় যে কোডিং বেস কাজগুলো বসে, তখন অর্ডার দেওয়ার পরে আপনি কিন্তু পরে ক্যান্সেল করলে ঝামেলা হয়ে যায়, একটা ঝামেলা ক্রিয়েট হয়, গিগের র্যাঙ্কটা কমে যায় বা আপনার রেসপন্স রেটটা খারাপ আসে, ক্যান্সেলেশনটা বেড়ে যায়। দ্যাটস এ ক্লায়েন্টকে ওখানে মেনশন করে দেওয়া যে সে যেন কি করে আপনার সাথে কন্ট্যাক্ট করে তারপর অর্ডারটা দেয়, তারপর লাস্টে থ্যাংক ইউ মেসেজটা দিয়ে দিবেন। অর্থাৎ এটা হচ্ছে আমার ওভারঅল অ্যাবাউট দিস গিগ সেকশন। আফটার দ্যাট আমরা চলে যাচ্ছি আমাদের, এটা হচ্ছে প্রোফাইল সেকশন। দুইটা বিষয়, একটা হচ্ছে গিগের ডিসক্রিপশন, একটা হচ্ছে প্রোফাইল ডিসক্রিপশন। এটা যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখনই চলে আসবে। সো প্রোফাইলের মধ্যে আপনি যেটা করবেন 3 ভাবে সাজাবেন। একটা হচ্ছে আপনি কত বছর ধরে কাজ করতেছেন, আপনি কি কি সাইটে কাজ করেন, এবং আপনার এক্সপার্টাইজ এরিয়াটা কোনটা। এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি যখন প্রথমে কথা বলতেছি, মানে প্রথমে যখন আমি আমার পরিচয় দিচ্ছি, তখন ওইখানে আমি কত বছর ধরে কাজ করতেছি, আমার কি কি এরিয়া আছে কাজের, এবং সেখান থেকে আমি কোন কোন বিষয়গুলোতে স্কিল, এই জিনিসগুলোকে কি করতে হবে, হাইলাইট করতে হবে। এবার আসি প্যাকেজ সিস্টেমটা হচ্ছে অনেকটা এরকম যে বাই ওয়ান গেট ওয়ান বা ফ্ল্যাশ সেলের মতো, যে একটা কিনলে আরেকটা ফ্রি, বা একই টাকায় দুইটা জিনিস পাওয়া যায়, এরকম বিষয়টা আর কি।
তো ফাইবারের ক্ষেত্রে বেসিক অবস্থায় আপনি 3টা প্যাকেজ ক্রিয়েট করতে পারেন। ইউ ক্যান কাস্টমাইজ করে আপনি একটা প্যাকেজেও কনভার্ট করতে পারেন। সো 3টাও রাখতে পারেন, চাইলে একটাও রাখতে পারেন। এখন 3টা রাখার কারণটা কি, বা একটা রাখলেই বা কি সুবিধা, বা 3টা রাখলে কি সুবিধা বোঝার চেষ্টা করেন। ধরেন আপনি একটা দোকানে গেছেন, দোকানে যাওয়ার পর দেখলেন কি যে ওখানে লাইক একটা শার্ট বিক্রি হচ্ছে, বা একটা শাড়ি বিক্রি হচ্ছে, বা একটা জামা বিক্রি হচ্ছে, সেটার দাম হচ্ছে 700 টাকা। এখন 700 টাকা দিয়ে আপনি যখন কিনবেন, তখন আপনি দেখলেন কি ওই জায়গায় 700 টাকা না, ওখানে যদি 1000 টাকা দেওয়া যায় তাহলে শার্ট প্যান্ট দুইটা একসাথে পাওয়া যাচ্ছে। আবার আপনি যদি আরেকটু দেখেন, আরেকটা প্যাকেজ ওখানে আছে, সেখানে হচ্ছে 1300 টাকা দিলে শার্ট প্যান্ট জুতা একসাথে পাওয়া যাচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, একজন ক্লায়েন্টকে মোটিভেট করার জন্য ফাইবার অ্যালোজ ইউ টু ক্রিয়েট 3 ডিফারেন্ট প্যাকেজ। আমি কি কথা বোঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। তার মানে ফাইবার আপনাকে কি বলতেছে যে তুমি 3টা ডিফারেন্ট প্যাকেজ ক্রিয়েট করতে পারো, এবং তুমি চাইলে ক্লায়েন্টদেরকে মোটিভেট করে তোমার আলটিমেট প্যাকেজ পর্যন্ত নিয়ে যেতে পারো। এখন কথার কথা, যার শার্ট লাগবে সে কোনোদিনও কিন্তু ওই 3টা প্যাকেজের দিকে নর্মালি যেতে চাবে না, তাই না? কিন্তু যে লোকটা ধরেন যে অনেক সময় হয় না যে আমরা পকেটে টাকা নিয়ে গেছি, কিন্তু প্ল্যান আছে আমি একটাই কিনি, কিন্তু পকেটে টাকা থাকার কারণে আমি একসাথে আরো কয়েকটা জিনিস কিনে নিয়ে চলে আসি অ্যাজ বিকজ অফ দ্য সার্ভিস অথবা অফার। এই জিনিসটার জন্য ফাইবারে এই অপশনটা দেওয়া যে আপনি যখন $5 জন্য করতেছেন, বা আপনি বেসিক প্যাকেজে যেটা রাখতেছেন, স্ট্যান্ডার্ডে সেটা রাখবে না, সেটার সাথে কিছু অ্যাড করতে হবে, এবং প্রিমিয়ামে তার থেকে বেটার কিছু দিতে হবে। তো যখন ক্লায়েন্ট একজন আসবে, তখন সে বেসিক নেওয়ার সময় সে এই দুটার দিকেও চোখ দেয়। কারোর যদি মনে হয় তাহলে সে এই দুইটা থেকে যায়, আর না হলে সে যেটা কিনতে আসছে সেটা কিনে নিয়েই চলে যায়। তো আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে আমাদের, যে আমরা প্যাকেজ যখন সাজাবো তখন আমাদের মাথায় এভাবে ট্রিক্স ওয়াইজ সাজাতে হবে যে আমি প্রথমটাতে ক্লায়েন্ট একরকম থাকে, দ্বিতীয়টাতে ক্লায়েন্ট আরেক রকম থাকে, তৃতীয়টাতে ক্লায়েন্ট আরেক রকম থাকে। আবার কিছু ক্লায়েন্ট থাকে যে 1 থেকে 3 পর্যন্ত যে কোনোটার মধ্যেই যেতে পারে, ডিপেন্ডিং অন মাই লিস্ট। এখানে দেখেন ও কি করতেছে, যে প্রথম বেসিক প্যাকেজে ফর $5 সে কি করতেছে, I will provide mobile screen in PNG, JPG and source file. কি করতেছে, I will provide mobile screen in PNG, JPG and source file. মোবাইল স্ক্রিন ইন PNG, JPG and source, তার মানে এখানে কি কোনো মেইন ফাইল দিচ্ছে ও? দেখেন তো না স্যার, এখানে কোনো মেন ফাইল নাই। কিভাবে বুঝলেন? আছে তো, সোর্স ফাইল আছে না? আছে, মেইন ফাইল আছে। সোর্স ফাইল। কিন্তু স্যার মেন ফাইলের ফরম্যাট তো স্যার কিছু উল্লেখ করেনি। হ্যাঁ, এবার আসি, এখানে কিন্তু মেইন ফাইল দিয়েছে, এখন মেইন ফাইলের ফরম্যাট কিন্তু উল্লেখ করে না। তার মানে কি দাঁড়াচ্ছে, যে সে চাইলে ফটোশপও দিতে পারে, ইলাস্ট্রেটরও দিতে পারে, চাইলে কি দিতে পারে, আপনার পাওয়ার পয়েন্টও দিতে পারে। পাওয়ার পয়েন্টও তো স্ক্রিন ডিজাইন করে দেওয়া যায়, তাই না? ওটাও তো দেওয়া যায়। তার মানে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি, যে এখানে সোর্স ফাইল দিচ্ছে, বাট দ্যাট ইজ নট মেনশন যে ও কি টাইপের সোর্স ফাইল দিচ্ছে, এবং তার সে কয়টা স্ক্রিন করবে এখানে? ওয়ান পেজ। অনলি একটা স্ক্রিন এখানে সে দিচ্ছে। এবার আসি পরেরটা, স্ট্যান্ডার্ড প্যাকেজে আসেন। 5 থেকে শিফট হলো কততে দেখেন তো? 50-এ। তার মানে $45 সে এক্সট্রা চার্জ করতেছে ফর কত? 10টা পেজের জন্য। পরেরটাতে কয়টা পেজ আছে? 10টা পেজ। তার মানে পার পেজে $5 করে সে চার্জ করতেছে। এবং সেখানে সে কি করবে, প্রোভাইড স্ক্রিন পিএনজি, জিপিজি এবং সোর্স ফাইল। এট দ্য সেম টাইম সেখানেও কিন্তু কি করতেছে, একই জিনিস দিচ্ছে, তার ওখানে 5টা স্ক্রিন বেড়ে গেল, মানে 10টা স্ক্রিন বেড়ে গেল, প্রাইসও বেড়ে গেল। কিন্তু প্রিমিয়ামে এসে দেখেন কি করতেছে, সেখানে সে ওয়্যারফ্রেম, প্রোটোটাইপ এগুলো অ্যাড করে দিচ্ছে। এবং যখন ওয়্যারফ্রেম, প্রোটোটাইপ অ্যাড করছে, তার মানে এখানে কিন্তু এক্সডি বা ফিগমা বা এই ফাইলটা কিন্তু ম্যান্ডেটরি অনেক সময় দেখা যাচ্ছে কি দিতেই হচ্ছে। এবার আসি প্রথমটাতে যেমন সোর্স ফাইল দিচ্ছে, প্রত্যেকটাতে এখানে যে কিছু ফাংশন আছে এই জিনিসগুলোর ক্ষেত্রে সোর্স ফাইল দিচ্ছে। কমার্শিয়াল ইউজ আছে কিনা, প্রথমটার ক্ষেত্রে দেখেন সে কমার্শিয়াল ইউজ করতে পারবে না, হয়তোবা কপি বা এরকম কোনো কিছু হবে। আর বাকি দুইটাতে সে কিন্তু কপি বা এরকম কোনো কিছু পাচ্ছে, টোটালি ইউনিক ডিজাইন বা এরকম কোনো কিছু পাচ্ছে, ইমেজ বলেন বা আমার আইকনস বলেন বা ফন্টস বলেন, এগুলো কমার্শিয়াল ইউজের পারপাসে করতে পারতেছে। রেসপন্সিভ কিনা, একটাতে দেখাচ্ছে রেসপন্সিভ, তো তিনটাতে রেসপন্সিভ দিচ্ছে। ইন্টারেক্টিভ মকআপ দিচ্ছে কিনা, এই দুইটাতে কোনো মকআপ নাই, কিন্তু এটাতে কিন্তু মকআপ দিয়ে দিচ্ছে। নাম্বার অফ পেজেস 1, নাম্বার অফ পেজেস 10, নাম্বার অফ পেজেস 15, এবং এখানে ডেলিভারি টাইম 3 দিন, এখানে 7 দিন, এখানে 9 দিন। যদি সে 7 দিনে পেতে চায় তাহলে তাকে আরো এক্সট্রা $15 অ্যাড করতে হবে। এটা যদি আরো 6 দিনে পেতে চায় তাহলে $10, এটা যদি 2 দিনে পেতে চায় তাহলে $5। তার মানে বিষয়টাকে আমি বোঝাতে পারলাম? জি ভাইয়া। এবার আরেকটা গিগে আসি। এই গিগটার ক্ষেত্রে দেখেন, তো আরেকবার একটু বলেন রেসপন্সিভ। হ্যাঁ এই গিগটা থেকে বুঝাই।
এই গিগে আবার দেখেন কি করছে, বেসিকে হচ্ছে 40, ইয়া হচ্ছে 200, এ হচ্ছে 400। তার মানে কি দাঁড়াচ্ছে 240, 200, 400 এত ডিফারেন্স দেওয়ার কারণটা কি দেখেন, ওর প্রথমটাতে দিচ্ছে কি ওয়ান পেজ ফুল কন্টেন্ট, রিচ ওয়েবসাইট, ইউআই ইউএক্স ডিজাইন, ওয়েবে দিচ্ছে, এটাতে ওয়েবসাইট, এটাতে ওয়েবসাইট, এটাতে 1, এটাতে 5, এটাতে 10। তার মানে ওয়েব টেমপ্লেট যেটা ঠিক আছে সেটার এটা ডিজাইনটাই হচ্ছে দিচ্ছে এখানে 1। ওয়েব হ্যাঁ টেমপ্লেটের ক্ষেত্রে ভাই আমার এখানে এক জায়গায় একটু কনফিউশন আছে। বলেন। ওয়েব ডিজাইনের তো একটাই পেজ হয় না ভাইয়া? কোনটা? না, ওয়েব একটা পেজ হবে কেন? ইনার পেজ আছে, ল্যান্ডিং পেজ আছে, তারপর আমরা হচ্ছে ওই যে আপনার ভাইয়া যে পিএইচডি ক্যাটাগরি পেজ। মানে ফটোশপে করে দেখালো, একটা স্ক্রিন হ্যাঁ না ভাইয়া ওটা? হ্যাঁ, ওইটা একটা স্ক্রিন, কিন্তু আরো ভিতরে ভিতরে পেজ আছে তো, আরো পেজ আছে, শুধু ওই স্ক্রিনটা তো আপনার বুঝি করি নাই। না। আমরা কি শুধু ওই স্ক্রিনটা করব না, আরো স্ক্রিন আসবে না? আমার লাইক ইনার পেজ আছে, আমার ভিতরে যখন আমার প্রোডাক্টের স্ক্রিনে যাবে তখন একরকম পেজ আসবে। সব পেজ কি একরকম হবে? সে লাইক ই কমার্স পেজে প্রথম পেজটা একরকম, ক্যাটাগরি পেজটা একরকম, প্রোডাক্টের পেজটা আরেকরকম, অ্যাড টু কার্টের পেজটা আরেকরকম। আচ্ছা, বুঝতে পারছি আমরা? জি স্যার ভাইয়া। ওয়ান পেজ ওয়েবসাইটে তো হয়ে থাকে স্যার, সেটা অনেক লম্বা স্ক্রল করা যায় আর কি। হ্যাঁ, এটা করা যায়, কিন্তু এই জন্যই তো এখানে প্যাকেজটা দিয়েছে সেইভাবে। যদি ওয়ান পেজ হয় তাকে $40, $200 হলে তাকে 5 পেজ। ক্লায়েন্টের ডিমান্ড, এটা করা যায় না সেটা না, ক্লায়েন্টের ডিমান্ড ওয়াইজ আমার সব ওয়েবসাইটে যে ওয়ান পেজ হবে এমন না, ঠিক আছে? এখন আসি হচ্ছে এখান থেকে দেখেন যে এইটার ক্ষেত্রে আবার তার প্রাইস গুলো কিন্তু ভিন্ন। এটার ক্ষেত্রে 14 দিন, 7 দিন, 3 দিন এরকম করে সে আলাদা আলাদা করে নিচ্ছে। আবার এই প্যাকেজে যদি আসি, দেখেন এখানে কি করতেছে, এখানে এসে সে $5 দিস প্যাকেজ ইজ এক্সক্লুসিভ ফর মোবাইল স্ক্রিনস। এখানে নাম্বার অফ স্ক্রিন হচ্ছে একটা, এখানে নাম্বার অফ স্ক্রিন হচ্ছে 4টা, এখানে হচ্ছে 10টা, 5, 20, 80। তার মানে কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি যেই গিগেই যান না কেন সব গিগেই ঘুরে ফিরে আবার কি আসতেছে, একই জিনিস আসতেছে যে $5 মানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এই তিনটা প্যাকেজ মিলে আমাকে গিফটটা সাজাতে হয়। 2 স্ক্রিন, 3 স্ক্রিন, 15 স্ক্রিন, বা আমার ডিমান্ড অনুযায়ী আমি যেভাবে খুশি সেভাবে আমি দিতে পারবো এখানে। আমি কি বোঝাতে পারছি কথাটা? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে বলেন। তার রেসপন্সিভটা একটু বলেন। রেসপন্সিভ ওয়েবসাইট যেটা, সেটার ক্ষেত্রে যে বুটস্ট্র্যাপ গ্রিড মেইনটেইন করে দেওয়া, এই জিনিসটাকেই বোঝানো হয়েছে। মোবাইল অ্যাপস এর ক্ষেত্রেও তো স্যার এক জায়গায় দেখলাম রেসপন্সিভ লিখছে। আচ্ছা, মোবাইল অ্যাপস এর ক্ষেত্রে আসেন, ধরেন আপনি অ্যান্ড্রয়েড এর জন্য একরকম, আর একটা কি আইওএস এর জন্য আরেক রকম। আইওএস এর জন্য আমরা এক রকমের সাইজ নেই, অ্যান্ড্রয়েড এর জন্য আরেক রকমের সাইজ নেই, তাই না? এখন এই সাইজ গুলো কিন্তু আমার কি ভেরি করে, এক একটা স্ক্রিনের জন্য এক একটা সাইজ ভেরি করে, কিন্তু আমরা এক্সাক্ট সাইজটা কি জানি কত, যে কত নিলে আমার অ্যান্ড্রয়েড এর জন্য পারফেক্ট হবে? কারণ হাইট তো আনলিমিটেড হয়, কিন্তু উইডথটা কিন্তু আমার মানে ফিক্স থাকতে হয়। তো সেই উইডথটা কত আমরা জানি? আইওএস এর ক্ষেত্রে তো স্যার বলে দিয়েছিল, আমিও বলে দিয়েছিলাম, কত বলেন তো? মনে নাই, কিন্তু দেখলে বলতে পারবো। মনে করেন। চিটিং করি ভাইয়া, একবার একটু দেখে দেন। হ্যাঁ দেখেন, তারপরও বলেন দেখি পারেন কিনা। স্যার এখানে যে গ্রিডটা ছিল ওটা মেনটেন করতে হয় স্যার, হুম, 4টা কলামের যে গ্রিডটা ছিল আর কি। 270 তো ওয়েবের ক্ষেত্রে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে 320, আর আইওএস এর জন্য হচ্ছে 414। থ্যাংক ইউ আমি বের করতে পারি না মানে।
স্যার আপনি একটু বলে দেন। হ্যালো। জি ভাইয়া, হ্যালো। হ্যাঁ, বের করতে পারছেন? সবই বললো তো ভাইয়া। কে বলছে? আপনি বলেন। আমার এসডি কাজ করছে না ভাইয়া। এসডি কাজ করতেছে না? না মাথার এসডি? না না, মাথায় এসডি না, আমার এক্সডি কাজ করছে না, একটু প্রবলেম হয়েছে। আমার মেবি উইন্ডোজ এক্সডির চেঞ্জ সাথে করতে হবে। সাইজের কি সম্পর্ক? এক্সডির সাথে সাইজের কি সম্পর্ক? আমি ওখান থেকে দেখে দেখে বলবো এই জন্য। আচ্ছা, কারোর মনে নাই রিয়াজুল আচ্ছা করিম আচ্ছা সাহেব ভাইয়া, হ্যাঁ এখন বলেন অ্যান্ড্রয়েডের ভাইয়া। জন্য ভাইয়া এখন অ্যান্ড্রয়েড প্রশ্ন করেন, আমি বের করেছি, প্রশ্ন করেন। আচ্ছা বলেন আইওএস এর জন্য স্ক্রিন সাইজ কত? আইপ্যাড, এই যে আইফোন আছে ভাইয়া, আইফোন, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আইওএস এর নাই। অ্যান্ড্রয়েডের জন্য আমি বলে দিচ্ছিলাম 320 পিক্সেল। হ্যাঁ মনে 360 আছে? বাই 640। মনে আছে কি অ্যান্ড্রয়েডের জন্য বলেছিলাম 320 পিক্সেল মোবাইল ইউআই ডিজাইন, কারণ হাইটটা আনলিমিটেড হয়। হুম, আর আইওএস এর জন্য হচ্ছে 414 পিক্সেল। হ্যাঁ ভাইয়া 414 বাই 414। একবার একটু বলবেন, আস্তে শোনা যাচ্ছে আপনার কথা, বুঝিনি। হ্যালো, শুনতেছেন? 320 অ্যান্ড্রয়েডের আর জন্য হচ্ছে 414। 300, হ্যাঁ 320 হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য, আর আইওএস এর জন্য হচ্ছে 414 পিক্সেল। 414 ভাইয়া। হ্যালো, হ্যাঁ এখন শোনা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তো অ্যান্ড্রয়েডের জন্য 320 আর আইওএস এর জন্য হচ্ছে 414, এই সাইজে আমরা কাজ করি। এর পাশাপাশি আমাদের হাইটটা আনলিমিটেড থাকে, কারণ এক একটা স্ক্রিনে এক এক রকমের ইয়া হয়, আর এক একটা স্ক্রিনের জন্য এক এক রকমের সাইজ হয়ে থাকে। তো আমরা যখন রেসপন্সিভ করি তখন এই দুইটা সাইজ মেনটেন করে গ্রেড ধরে ধরে কাজ করব, আশা করি আর কোনো প্রবলেম হবে না। স্যার একটা প্রশ্ন ছিল। স্যার এটা হচ্ছে যে ওয়েটটা আমরা জানলাম, স্যার এক একটা ফোনের ক্ষেত্রে বা এক একটা স্ক্রিনের ক্ষেত্রে স্যার হাইটটা চেঞ্জ থাকে। সো ওই ক্ষেত্রে স্যার আমরা ভিউ পয়েন্ট হাইটটা কিভাবে সেট আপ করবো, রেসপন্সিভ করবো? যে কোনো ফোনে বা যে কোনো ডিভাইসে যে কোনো স্ক্রিনে এসে ভিউ পয়েন্ট হাইটটা ফিক্স থাকবে এখানে। আমরা তো একটা ভিউ পয়েন্ট হাইট ফিক্স দিয়ে ওটাকে ফিক্স করতেছি আর কি। হ্যাঁ করতেছি। তো স্যার আমরা যে স্ক্রিনের জন্য করলাম, যেমন 816 যদি করে থাকি স্যার, তো সবসময় 816 পিক্সেলের শেষের জায়গাতে যে ওটা ফিক্সড হয়ে থাকবে। এখন যদি আমার স্ক্রিনটা আরো ছোট হয়ে যায়, যেটা আমরা রেসপন্সিভ বলতেছি, যে আমাদের যদি স্ক্রিনটা আরো ছোট হয়ে যায়, সো ওই ক্ষেত্রে কি স্যার সেটা উপরে চলে আসবে নাকি 816 পিক্সেল এসে সেটা শো করবে? ওইটাকে কিভাবে রেসপন্সিভ করবো? আচ্ছা, গুড কোশ্চেন। এই কোশ্চেনটার অ্যান্সারটা আমি একটু রিয়াজুল করিমকে জিজ্ঞেস করবো। রিয়াজুল করিম সাহেব আছেন? হ্যালো হ্যালো, গত ক্লাসে কোথায় ছিলেন স্যার? আমি খুবই সিচুয়েশন অনেক খারাপ একটা সিচুয়েশনে আছি গত 24 দিন। আমার আঙ্কেল অসুস্থ, তো ওনাকে নিয়ে হসপিটালে ছিলাম। ঘুম প্লাস দেখা যায় নিজের কেয়ার কমপ্লিটই করা হয়নি।
পুরো 22 দিন আমি অবস্থা খুবই খারাপ ছিল। পরে আপনার ক্লাস যখন নিতেছিলাম মানে মাত্র রাখছি ঘুম চলে আসছিল। আচ্ছা, ঠিক আছে। তো এই যে একজনে কোশ্চেন করেছে যে হচ্ছে ভিউ পয়েন্ট হাইট যেটা, সেটা আসলে আমাদের ডিফারেন্ট স্ক্রিনের জন্য ডিফারেন্ট হবে কিনা, এটার অ্যান্সারটা আপনি কি দিবেন? আমি ভাই প্রশ্নটা শুনি নাই। এটা একটু যদি ওনাকে আবার কোশ্চেনটা করেন তো স্যার। ওকে, কোশ্চেনটা হচ্ছে যে আমরা তো ভিউ পয়েন্ট হাইটটা ফিক্স করে দিচ্ছি, যেমন 816 পিক্সেলে আমি ফিক্স করে দিচ্ছি ভিউ পয়েন্ট হাইটটা। সো অলওয়েজ 816 পিক্সেলের শেষে এটা শো করবে। এখন যেহেতু বলতেছি রেসপন্সিভ, সো এটা সব ধরনের স্ক্রিনেই ঠিকঠাক মতো কাজ করার কথা, বাট আমি যেহেতু ভিউ পয়েন্ট হাইটটাকে 816 পিক্সেলে ফিক্স করছি, আমার স্ক্রিনটা যদি ছোট হয়ে যায় তাহলে কি সেটা 816 পিক্সেলেই শো করবে, নাকি আমার স্ক্রিনটা যে সাইজ আছে ওইটার অনুযায়ী শো করবে? আর যদি ওইটার অনুযায়ী শো করে থাকে তাহলে এটা কিভাবে? ফার্স্ট অফ অল ভাইয়া এটা আপনি কি অ্যান্ড্রয়েডের জন্য আইওএস এর জন্য? অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের যে গেট মানে ওই যে ইয়েটা আছে গেটটা আছে ওই গেট অনুসারে সেই সাইজটাকে নিয়ে নেবে অটোমেটিক ভাবে। যেমন ডেভেলপার কোডিং করবে তার ইয়েটা বুটের যে একটাই আছে এই আপনার বুটের স্ট্র্যাপের যে একটা রুলস আছে ওই রুলস অনুযায়ী যখন পড়ে এটা অটোমেটিক নিয়ে নেবে। ওকে, তাহলে আমরা যেটা নিচ্ছি সেটা কোনো ম্যাটার করবে না। না ওটা হচ্ছে আপনার জাস্ট অ্যাকচুয়ালি একটা যে সাইজ নিছি আমরা এখানে আসে এত বড় একটা স্ক্রিন সবসময় আমরা মানে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি সবসময় বড় স্ক্রিনটাকে সবসময় শো করি, যে স্ক্রিন যেটা বড় ওটার মধ্যে শো করি, তাহলে হয় কি একটু সুবিধা হয় যে ছোট স্ক্রিন থেকে রাখলে সে অটোমেটিক সেটাকে মেনটেনেন্স করতেছে, আর বড় স্ক্রিনে যখন যাবে সেটা ফিক্সড করে রাখছি আমি। ওকে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। ভাইয়া অ্যান্সার পেয়েছেন সবাই? হ্যালো। জি স্যার, আনসার পেয়েছি। সো যেটা নিয়ে কথা বলছিলাম, এখানে আমাদের আচ্ছা হচ্ছে স্ক্রিন ডিজাইন গুলো দেখলাম। এখন অ্যাকাউন্ট করার সময় আমাদের রুলসটা একটু ফলো করতে হবে। রুলস এর ক্ষেত্রে আসলে ফাইবার মার্কেটটাতে স্ট্রিক্ট একটা রুলস আছে, যেটা হচ্ছে অ্যাকাউন্ট মাল্টিপল অ্যাকাউন্ট একটা আইপি থেকে ওপেন করাটা যাবে না, বা করলে এটা ব্যান হয়ে যায়। তো সেই ক্ষেত্রে খেয়াল করবেন যে আইপি থেকে আপনি অ্যাকাউন্টটা করতেছেন, আপনার সেই সিঙ্গেল আইপি থেকে একটাই যেন অ্যাকাউন্ট থাকে, মাল্টিপল অ্যাকাউন্ট করার কোনো দরকার নেই। অ্যাজ বিকজ এখানে আপনি একটা অ্যাকাউন্টের এগেইনস্টে কি খুলতে পারতেছেন 7টা। ফাইবার যেটা বলে যেহেতু তুমি একটা অ্যাকাউন্টের এগেইনস্টে আপনি একটা অ্যাকাউন্টের এগেইনস্টে 7টা কি খুলতে পারছেন, সো হয় আপনি আলাদা আরেকটা অ্যাকাউন্ট খুলবেন। যদি খোলার খুব বেশি দরকার থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি হয়তো মোবাইলে আরেকটা ইউজ করতে পারেন, বাট একই পিসি থেকে কি ইন্টারনেট অ্যাকাউন্ট মানে আইপি থেকে আমরা মাল্টিপল অ্যাকাউন্টটা অ্যাভয়েড করার চেষ্টা করব। সেক্ষেত্রে আপনার জন্য ভালো, আপনার ফিউচারের জন্য ভালো। এটা হচ্ছে বেসিক রুলস। এবার আসি ফাইবারের কাজের ক্ষেত্রে আমরা আসলে কাজগুলো কিভাবে পাবো। প্রথম বিষয় হচ্ছে ফাইবারটা যেহেতু আপনি একটা দোকান দিচ্ছেন এখানে, সো দোকান দেওয়ার পর আপনাকে কিন্তু ফার্স্টে কি করতে হবে, এই দোকানটার মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং এর জন্য ফাইবার যেটা বলে, ফার্স্ট অফ অল আমার দোকানে তোমার 24 ঘন্টায় দোকান ওপেন রাখতে হবে। 24 ঘন্টায় কি করতে হবে, দোকান খোলা রাখতে হবে। তো 24 ঘন্টা দোকান খোলা রাখা মানে কি, আপনার পিসিটার ফাইবারের যে ওয়েবসাইটটা আছে বা মোবাইলের যে ফাইবারের অ্যাপসটা আছে সেটাকে সবসময় ওপেন রাখা এবং ইন্টারনেট কানেকশন অন রাখা, এবং যাতে করে ওইটা আপনার গুগলের মানে যেটা গিগের যে র্যাঙ্ক আছে সেটা যেন ঠিকঠাক থাকে, বা এটা যেন অনলাইনে দেখায়। একজন ইউজারকে যদি একজন ক্লায়েন্ট ঢুকে দেখে সে অফলাইনে আছে, স্বাভাবিকভাবে সে কিন্তু নক করতে চাবে না। সো ফর দ্যাট রিজন এখানে বলা হয়ে থাকে যে কি করতে হবে, এখান থেকে আমার এটা যেন কি হয়, অনলাইনে 24 ঘন্টা থাকি, যাতে করে ফাইবার বুঝতে পারে যে ইউ আর অ্যাক্টিভ। এবার সেকেন্ড হচ্ছে যে ফাইবারে নিয়ম হচ্ছে যে এটার মার্কেটিং করতে হয়। সো মার্কেটিং এর জন্য টুইটার, লিঙ্কডইন এই দুইটা সাইটকে নরমালি ইউজ করে থাকে ডিজাইনাররা, এবং বিভিন্ন ফেসবুকের গ্রুপকেও বলা হয়ে থাকে যে এখানেও মার্কেটিং করা যায়। সো মার্কেটিং পারপাসটা হবে এরকম যে আমার ফাইবারের যে গিগটা আছে এই গিগটাকে নিয়ে আমি আমার সার্ভিসের মার্কেটিং করবো। সে লাইক আমার আমি যদি বলি, ধরেন আপনার সামনে শীত আসতেছে, তো শীতের সময় দেখা যাচ্ছে ক্যাটসাই, জেন্টল পার্ক বা আমার বড় বড় ব্র্যান্ড গুলো কি করবে, বিভিন্ন ধরনের প্রমোশনাল অ্যাডস দিবে। অ্যাডস গুলো এরকম থাকবে যে শীত করানাচ্ছে দরজায়, যদি জ্যাকেট কিনতে চান তাহলে চলে আসুন স্টাসির দরজায়, এভাবে বললো। তো
এইটা বলার রিজনটা কি, যে আমার ক্লায়েন্ট, আমার যারা ভোক্তা থাকবে তাদেরকে প্রভোক করা, যে যেহেতু তাদের এই জিনিসটা দরকার এখন, সো এইভাবে প্রভোকিং কিছু কথা বলে তারা দেখবেন কি করে মার্কেটিং করে, এবং লাস্টে তাদের শপের নাম্বার, শপের অ্যাড্রেসটা দিয়ে দেয়। সো এইভাবে করেই আপনার কি করতে হবে, এই সেম প্রসেসে আপনার মার্কেটিং এর ফাইবারের মার্কেটিংটাকে আমরা কাজে লাগাতে পারি। যে ফাইবারে আমি যখন একটা গিগকে আমি মার্কেট করি, লিঙ্কডইনে বা টুইটারে তো নর্মালি হ্যাশট্যাগ থাকে অনেক, সো হ্যাশট্যাগ দিয়ে কাজ করতে হয়। তো যখন আমি শেয়ার করতেছি, তো আমরা যদি ডিরেক্টলি শেয়ার করি যে ভিজিট মাই লিঙ্ক অ্যান্ড অর্ডার ইউর, জাস্ট ডিরেক্টলি যদি বলি যে এভাবে যে অর্ডার নাও অ্যান্ড ভিজিট মাই লিঙ্ক অ্যান্ড অর্ডার নাও, এরকম যদি বলি, এটা আসলে ডিরেক্ট একটা মার্কেটিং হয়েছে। এই ধরনের কোনো কিছু আসলে ফাইবার মানে নর্মালি প্রফেশনাল মার্কেটিং এর মধ্যে পড়ে না। তো প্রথমে একটু কি বলা, 2 লাইন বা 3 লাইন একটু কথা বলা, বা 1 লাইন একটু কথা বলা, যে আহ, আহ, এভাবে লাইক মোবাইল ইউআই ডিজাইন নিয়ে মার্কেটিং করবেন। সো আপনি প্রথম লাইনটা লিখলেন যে দিস ইজ দ্য era of modern technology and we are providing stunning mobile application design for your brand. এই 2 লাইন লিখে পর দিয়ে লিখলেন যে we are offering our service at Fiverr, নিজ দিয়ে ফাইবার লিঙ্কটা দিলেন, সুন্দর একটা ছবি দিলেন, এবং সাথে হ্যাশট্যাগ গুলোকে ইউজ করলেন, এবং হ্যাশট্যাগ গুলোকে কিওয়ার্ড হিসেবে কাউন্ট করা, যে হ্যাশট্যাগ ইউআই ডিজাইন, হ্যাশট্যাগ মোবাইল অ্যাপ্লিকেশনস, মানে যেগুলো আমার রিলেভেন্ট যায় সেগুলোকে ইউজ করা, এবং প্রতিদিন কি করা, একই টাইপের পোস্টটা শেয়ার করা কিন্তু ডিফারেন্ট ছবি দিয়ে। তাতে করে যেটা হয় যে ক্লায়েন্টরা বা যারা আসলে দেখে তারা বুঝতে পারে যে আপনি সেম ব্র্যান্ডই মার্কেটিং করছেন, অন্য কোনো ব্র্যান্ড না। প্রতিদিন যদি নিত্য নতুন কথা লিখেন, তাহলে এখানে একটা প্রবলেম হয় যে ওরা আসলে বুঝতে পারে যে আপনি কি আদৌ সেই ব্র্যান্ড নাকি অন্য কোনো নতুন ব্র্যান্ড। সো একই পোস্টে হয়তো বা টানা 1 সপ্তাহ একই টাইপের কন্টেন্টে আপনি ডিফারেন্ট ছবি পোস্ট করে সেটাকে প্রমোশন করতে পারেন টুইটারে। টুইটারের ক্ষেত্রে চেষ্টা করবেন যে ফলোয়ার বাড়ানোর। তো ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে যেটা করবেন যে বিভিন্ন ধরনের পেজ থাকে, বিভিন্ন ধরনের পেজের মধ্যে যাবেন, সে লাইক আপনি ওয়েব ডিজাইনের একটা টুইটার পেজ খুঁজে পেলেন, সেখানে দেখলেন কি ওখানে বিভিন্ন ধরনের পোস্ট করা হচ্ছে। ওই পোস্টে কিন্তু নর্মালি একজন রাঁধুনি যে কিন্তু ওই পোস্টের মধ্যে লাভ রিয়াক্ট দিবে না। লাভ রিয়াক্ট দিবে কে? সে লাইক একটা ওয়েব ডিজাইনের পোস্ট হলো, ওয়েব ডিজাইনের ওই পোস্টের মধ্যে রিয়াক্টটা দিবে কে? অডিয়েন্স কারা হবে রিয়াক্টের? যাদের ওয়েব ডিজাইন দরকার হবে। না, স্যার আবার ওই ডিজাইনারটা। হ্যাঁ, যারা আর আদার যে ওয়েব ডিজাইনার আছে বা যাদের দরকার হচ্ছে তারা কিন্তু ওখানে কি করবে, রিয়াক্ট করবে। তো আপনি যখন টুইটারে যাচ্ছেন তখন টুইটারে কিন্তু আপনি ওই কারার মানে লাইক দিয়েছে এই জিনিসটা আপনি দেখতে পান। ওই প্রোফাইল গুলোকে ধরে দেয়, তাদেরকে কি পাঠানো, ফলো রিকোয়েস্ট পাঠানো। সো ফলো রিকোয়েস্ট পাঠালে কি করবে, ওরা আপনাকে আবার ফলো ব্যাক করবে। সো এভাবে করে টুইটারে কি করবেন, আপনি অর্গানিক ওয়েতে ফলোয়ারটাকে বাড়াবেন। ফলোয়ার বাড়ানোর পর এবার আপনি যখন কোনো কিছু শেয়ার করতেছেন, এট দ্য সেম টাইম আপনি যেমন ফলোয়ারদেরকে দেখাতে পারতেছেন, আবার যখন হ্যাশট্যাগ ইউজ করছেন তখন কিন্তু আপনি ব্রড ওয়েতে বাকিদের সাথেও রিচ করতে পারতেছেন, এবং ওখানে একটা অ্যানালাইটিক্স আছে। ওই অ্যানালাইটিক্স এর থ্রুতে আপনি কিন্তু দেখতে পারেন যে কতজন আমার ইয়াটা দেখেছে, কতজন আমার ভিউ করেছে, কতজন আমার ইয়াটাকে ক্লিক করেছে, এঙ্গেজমেন্ট কতটুকু হয়েছে, এটা আপনি টুইটারের থ্রুতে দেখতে পারেন। এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে লিঙ্কডইনের থ্রুতে মার্কেটিং। সো লিঙ্কডইনের থ্রুতে মার্কেটিং আসলে হ্যাশট্যাগ দিয়ে হয়, বাট সেক্ষেত্রে লিঙ্কডইনে প্রমোশনাল অ্যাক্টিভিটিজ এর জন্য যেটা বলা হয় কানেকশনটাকে ইনক্রিজ করতে। তো কানেকশন ইনক্রিজ করার আগে মাথায় রাখবেন আপনার প্রোফাইলটা নিড টু বি প্রফেশনাল। প্রোফাইল যেটা থাকবে সেটা যেন প্রফেশনাল হয়, এবং সেই প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে গেলে আমরা ওখানে চেষ্টা করবো ডেজিগনেশন ওয়াইজ আমার প্রোফাইলটা তৈরি করতে। আমি স্টুডেন্ট বা আমি নো ওয়ার্ক, ফেসবুকে যেরকম দিই খাই দেই বাপের হোটেলে ঘুমাই, এরকম কোনো ধরনের স্ট্যাটাস বা এরকম কোনো কিছু ওখানে দিবেন না, কারণ এটা হচ্ছে একটা প্রফেশনাল মার্কেট। সো প্রফেশনাল প্লেসে জাস্ট একটু এই জিনিসটা মাথায় রাখবেন, ফেসবুক ফর এভরিথিং বাট লিঙ্কডইন ফর কর্পোরেট। এই জিনিসটা মাথায় রাখলেই হবে। লিঙ্কডইনে আপনি যখন যাচ্ছেন তখন কর্পোরেট এনভায়রনমেন্ট, কর্পোরেট এটিকেট, কর্পোরেট প্রোফাইল, এরকম সিভি থাকবে, সেখানে আমার সুন্দর একটা প্রোফাইল পিকচার থাকবে। আকাশের দিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকায় যদি আপনি প্রোফাইল পিকচার দেন, ওখানে কিন্তু এই জিনিসটা যাবে না। তো কি হবে, আপনাকে প্রফেশনালি ওই জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে, ওই লিঙ্কডইন প্রোফাইলটাকে। সো লিঙ্কডইন এমন একটা মার্কেট যেটা থ্রুতে আপনি ঘরে বসে গুগলের মতো কোম্পানিতে জব অ্যাপ্লাই করতে পারেন, ওখানে আপনার বড় বড় ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারেন। সো এই জন্য আপনাকে কি করতে, আপনার নিজের প্রোফাইলটাকে ভালোভাবে সাজাতে হবে, এবং যখন আপনি আরেকজনকে কানেকশন পাঠাবেন, ফেসবুকে যেটা হয় আপনি একজনকে না চিনে কানেকশন যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, সে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করে না। কিন্তু লিঙ্কডইনের ক্ষেত্রে সবাই ভাবে যে আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে তার প্রোফাইলটা যদি একটু ভালো থাকে, একটু সাজানো থাকে, সে ভাবে এ হয়তো বা কোনো একটা ক্লায়েন্ট বা এরকম কোনো কিছু। তো সবাই কি করে, রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে ফেলে যদি আপনার প্রোফাইলটা সাজানো থাকে। ফেসবুকে যত ভালো প্রোফাইলই থাকে না, আপনার প্রোফাইলে ফেসবুকে দেওয়া আছে ইউ আর দ্য সিইও অফ গ্রামীণ ফোন, আপনি কাউকে রিকোয়েস্ট পাঠান 10 জনের মধ্যে দেখবেন 2 জন অ্যাকসেপ্ট করছে আর 8 জন অ্যাকসেপ্ট করে। কিন্তু লিঙ্কডইন আবার উল্টা, যদি আপনার প্রোফাইল লেখা থাকে ফর এক্সাম্পল যে আপনি একজন ওয়েব ডিজাইনার বা আপনি একজন হচ্ছে
আর্টিস্ট বা আপনি একজন মোবাইল ইউআই ইউএক্স ডিজাইনার, তো আপনি যখন কাউকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন লিঙ্কডইনে, নট ফ্রম দ্য বাংলাদেশ বাট অলসো ফ্রম দ্য আদার কান্ট্রিজ, তখন ওরা কি করে অ্যাকসেপ্ট করে, বিকজ আপনার ডেজিগনেশন স্পিক আউট, তখন ওখানে স্পিক করে ওই জিনিসটা। সো এটা করা। আর একটা হচ্ছে যে ওখানে সবকিছু প্রোফাইল কমপ্লিট করা, কোন কোন জায়গায় কাজ করেছি, কোন কোন সেক্টরে কাজ করেছি, এই বিষয়গুলোকে খেয়াল রাখা, এবং ওই অনুযায়ী প্রোফাইলটাকে কি করতে হবে, সাজাতে হবে। সাজানোর পর যখন আপনি রিকোয়েস্ট পাঠাবেন, রিকোয়েস্ট গুলো পাঠানোর সময় একটু খেয়াল করবো, কানেকশন রিকোয়েস্টটা আমরা যখন পাঠাবো তখন ওখানে ফিল্টারিং করা যায়। আপনি বাংলাদেশ থেকে পাঠাতে চাচ্ছেন না লস অ্যাঞ্জেলেস থেকে পাঠাতে চাচ্ছেন, নাকি হচ্ছে আমার আমি অন্য কোনো কান্ট্রি, সুইজারল্যান্ড, ইটালি বা যে কোনো দেশের আমি পাঠাতে পারি। তো আমি খুঁজে খুঁজে আমার টার্গেটেড অডিয়েন্স গুলোকে বের করবো। ডেফিনেটলি আপনি কখনোই চাবেন না আপনি ইউআই ইউএক্স ডিজাইনার হয়ে আপনি একজন লাইক কি বলবো, আপনি একজন রাঁধুনিকে যেমন পাঠাতে পারেন না, আপনি আপনার রাঁধুনি আপনার অডিয়েন্স হতে পারে না। আবার দেখা যাচ্ছে একজন ট্রাক ড্রাইভার আপনার অডিয়েন্স হতে পারে না, বা একজন হচ্ছে স্কুল স্টুডেন্ট আপনার অডিয়েন্স হতে পারে না। তো এই বিষয়গুলোকে গেস করে আপনার আসলে টার্গেটেড অডিয়েন্স গুলোকে বের করতে হবে এবং সেটা তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে হবে। রিকোয়েস্ট পাঠালে তারা যখন আপনার কানেকশন অ্যাকসেপ্ট করবে, যখন আপনার কানেকশনটা বিল্ট ইন হবে, ওই কানেকশনের থ্রুতে আপনি কানেকশন গুলোকে প্রত্যেকদিন ফলো আপে রাখবেন, যে কোন কানেক্টরের প্রোফাইল কেমন, তাদেরকে মাঝে মধ্যে একটু হাই হ্যালো করে নক দেওয়া। এরকম না যে আমরা বাঙালিরা যেটা করি, যে ধরেন কোন একটা ফরেনের সাথে কথা বললাম, কথা বলে প্রথম মেসেজেই জিজ্ঞেস করি যে আমি এই কাজটা পারি, আপনার কোনো লোক আছে কিনা, তাহলে আমাকে কাজটা দিতে পারেন। আমরা হাই হ্যালো করি না। অনেক ক্ষেত্রে দেখা যায় যেমন আপওয়ার্কে একটা সময় মেসেজ দিত, একদম ডিরেক্টলি মেসেজ দিত আমি গরিব আমার কাজ চাই। তো এই ধরনের মেসেজ কিন্তু ওখানে দেওয়া যাবে না। আপনি জাস্ট ফ্রেন্ডলি কমিউনিকেশনটা বিল্ড আপ করবেন। কমিউনিকেশনের থ্রুতে একটা পর্যায়ে যে আপনি হয়তো বা তাকে জানলেন যে তুমি কি করো, মানে তাকে জিজ্ঞেস করুন যে আপনি কি করছেন বা আপনার কাজটা কি, আমি এই জিনিসটা করি। মানে ইন্টারেস্টিং হয়তো হয় না, যে লাইক আমি হচ্ছে রিয়াজুল করিমের সাথে কথা বলছি, রিয়াজুল করিম হচ্ছে সুইজারল্যান্ডে থাকে, আমি হচ্ছে বাংলাদেশ। তো আমি রিয়াজুল করিমকে নর্মালি মেসেজ দিলাম যে হাই কেমন আছেন, আহ, আহ, আপনাদের দেশে কোভিড এর অবস্থা কি, এখন কি অবস্থা, আমি বাংলাদেশের এই অবস্থা, এভাবে নর্মাল কনভারসেশন করতে করতে একটা পর্যায়ে দেখবেন যে যখন কমিউনিকেশনটা ফ্রেন্ডলি হয়ে যাবে তখন আপনি যে কোনো কিছু শেয়ার করতে পারবেন। তো এইটার থ্রুতে অনেক সময় যেটা হয় যে অনেক ধরনের কাজ পাওয়া যায় এবং ক্লায়েন্টরা এটাতে আরো বেশি ট্রাস্টেড ওয়েতে কাজটা দিয়ে থাকে। নর্মালি যখন আপনি একজন ডিরেক্ট একজনকে অ্যাপ্রোচ করেন উইথ দ্য বিহান্স প্রোফাইল এন্ড আদার লিঙ্কস, তখন ওই জিনিসটা বেশি ডিরেক্ট হয়ে যায়। সো বেটার দেন দ্যাট আপনার যদি কমিউনিকেশনটা বিল্ড আপ করে আমরা যদি তাকে ফলো আপে রাখতে পারি, বিভিন্ন সময় এমনও হয় যে সে তার কাছে কাজ না থাকলেও সে আরেকজনের থ্রুতে কাজটা ম্যানেজ করে আপনাকে দেয়। তো এই জন্য কমিউনিকেশনটা ক্লায়েন্টের সাথে সবসময় রাখা, যাতে লস না, মানে কমিউনিকেশন লস্ট হলে কিন্তু আপনারই লস। সো এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে যে আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপগুলোতে দেখবেন গিগ শেয়ার করা হয়, যদি এটা খুব একটা বেনিফিটেড না। এই জিনিসটা এইভাবে মাথায় রাখবেন যে ধরেন আপনি যাত্রাবাড়িতে ফ্লাইওভারের ওখানে যে আইফোন ৮০,০০০ টাকার আইফোন নিয়ে মার্কেটিং করে কিন্তু লাভ নেই। লাভ আছে? লাভ নেই। সো আপনাকে মার্কেটিংটা করতে হবে এমন একটা জায়গায় যেখানে আমার অডিয়েন্স ওই জিনিসটা চায়। সো ওই ইউআই ইউএক্স ডিজাইন যদি আপনি ফেসবুকের বাংলাদেশের গ্রাফিক ডিজাইনারদের গ্রুপে যে যদি আপনি মার্কেটিং করেন, এটাও যেমন একটা সাম পয়েন্টে বেনিফিট পাচ্ছেন, আবার বাংলাদেশের ওয়েব ডিজাইনার গ্রুপে যখন মার্কেটিং করেন তখন ওখানে আরেকটা প্লাস পয়েন্ট পাচ্ছেন। সো আপনার টার্গেটেড অডিয়েন্স কে খুঁজে সেই জায়গাটা ধরে ধরে আপনাকে ওই জিনিসগুলোকে শেয়ার করা, এবং যত বেশি শেয়ার তত বেশি আমার রিচ হওয়ার চান্সটা বেশি থাকে। ফাইবারের যে পারফরমেন্সটা থাকে সেটা মানে পারফরমেন্স মিটারটা, প্যারামিটারটা এভাবে সেট করা হয়, ইমপ্রেশন, ভিউ আর একটা হচ্ছে ক্লিক। এই তিনটা জিনিসের উপর বেস করে আপনার আসলে ফাইবারের আমি যদি বলি পারফরমেন্সটা জাজ করা হয়। ইমপ্রেশন মানে হচ্ছে আপনার জিনিসটাকে সার্চ করে পাওয়ার ক্ষেত্রে এভাবে যদি বলি, ধরেন আপনি দিনে যদি ১,০০০ মানুষকে রিচ করতে পারেন, বা সপ্তাহে যদি আপনি ১,০০০ মানুষকে রিচ করতে পারেন, তাহলে আলটিমেটলি এটা ধরে নেওয়া যায় যে ৫০০ মানুষ আপনারটা দেখবে না। ১,০০০ জনকে যদি আপনি রিচ করেন, ৫০০ মানুষ ধরে নিলাম দেখলো না, আর যে বাকি ৫০০ থাকলো সেখান থেকে ২৫০ মানুষ কি করলো, ক্লিক করলো, জাস্ট ঢুকলো। আর ২৫০ থেকে একজন বা দুইজন, মানে এমন তো থাকবে যে যারা কিনা ক্লায়েন্ট বা যারা কিনা আপনাকে কাজ দিতে চাচ্ছে। সো মেইন টার্গেটটা হচ্ছে কি যে আপনাকে যত বেশি রিচ করাতে পারবেন তত বেশি আপনার পটেনশিয়ালিটি থাকবে টু গেট ইউর ক্লায়েন্টস। যদি আপনি একজনকে রিচ করেন, একজনকে ধরেই কিন্তু আপনি বলতে পারেন ওই আপনাকে কাজ দেবে, কিন্তু আপনি ১০ জনের কাছে পৌঁছাতে পারেন, তখন ১০ জন থেকে কিন্তু এটা গেস করা যায় যে আমি একজন বা দুজন ক্লায়েন্ট এখান থেকে পাবো, ফর এক্সাম্পল। সেই জন্য ফাইবারে মার্কেটিংটা ইজ দ্য বেস্ট ওয়ে টু গেট ইউর ফার্স্ট অর্ডার। আরেকটা হচ্ছে যে ফাইবারে যখন আমরা কাজ করি তখন আমাদের বায়ার রিকোয়েস্ট নামে একটা সেকশন আছে। বায়ার রিকোয়েস্ট সেকশনটা হচ্ছে এই জায়গাটাতে যে আমরা ওখানে বিভিন্ন ধরনের জব পোস্ট হয়, ওই জবগুলোতে আসলে আপনি রিকোয়েস্ট মানে বিট করতে পারেন। ফাইবারে আপনি বিট করতে পারেন। সো বিটটা আপনি অ্যাজ এ নিউ সেলার হিসেবে দিনে 10টা বিট করার অপশন থাকে। তো দিনে 10টা বিট যদি আপনি করতে পারেন, এটাও মাথায় রাখবেন যে দিনে 10টা বিট
পাইছি বলে একদম টানা 10টা ঘ্যাট ঘ্যাট করে মেশিন গানের মতো পাঠিয়ে দিলাম, এরকম না। আপনি সিচুয়েশন ওয়াইজ আপনার গিগে যেটা আপনি যেই যেই রিকোয়েস্টটা আপনার সব থেকে বেটার স্যুট করে সেই জিনিসটাকে আপনি কি করবেন, অ্যাকসেপ্ট করে সেটাই আপনি অর্ডার হিসেবে বা আপনি তাকে বিড হিসেবে পাঠালেন। অর্থাৎ বিডটা আপনি যখন করবেন তখন আপনার যেই সার্ভিসটা থাকবে সেই সার্ভিসটা সিলেক্ট করে আপনি তাকে একটা প্রপোজাল পাঠিয়ে দিবেন এবং কত ডলার কি এই বৃত্তান্ত লিখে আপনি তাকে পাঠিয়ে দিবেন। এভাবে করে আমরা বিডটা করে থাকি। আর যখন আমরা ফাইবারে কাজ করি তখন মজিলা বা ইয়াতে গুগল ক্রোমে অটো রিলোডার আছে, অটো রিলোডার এক্সটেনশনটাকে নামিয়ে রাখবো। অটো রিলোডার এক্সটেনশন নামিয়ে রাখলে যেটা হয়, কিছুক্ষণ পর পর অটোমেটিকলি আপনার টাইম সেট করে রাখলে ওটা রিফ্রেশ হয়, টাইম সেট করে রাখলে রিফ্রেশ হয়। সো আপনার ওই রাত্রেবেলা যদি আপনি ঘুমিয়ে পড়েন, ফাইবার পিসিটা অন করে রেখে বা ল্যাপটপটা অন করে রেখে ঘুমালেন, কিন্তু আপনার অটো রিফ্রেশার দেওয়া থাকে, অটো রিলোডার দেওয়া থাকে, কিছুক্ষণ পর পর ওটা রিলোড হতে থাকে। সো আপনি কষ্ট করে রিলোড করা দরকার নেই। আর কি বলে এটাকে, স্পিকারটা অন রাখবেন বিকজ হচ্ছে আমার সাউন্ড, যেটা আমি মেসেজ পেলে তো আমার সাউন্ডটা তো আসতে হবে, মেসেজ পেলে সাউন্ড না যদি না আপনার পেতাম পিসিটা তাহলে তো বন্ধ হয়ে যাবে, চার্জে লাগাইলে ভালো হতো। বুঝি না ম্যাডাম। স্যার আপনার পিসিটা হ্যালো, বন্ধ হয়ে যাবে মনে হয়, চার্জ নাই। কিভাবে বুঝলেন? ল্যাপটপে চার্জ নাই স্যার, আপনার ব্যাটারি ও আচ্ছা। ডেড হয়ে গেছে। হ্যালো ভাইয়া।
হ্যালো, তুই কথা বলতেছ না কেন? তুমি বলো, আমি শুনছি। স্যার একটা প্রশ্ন, হ্যাঁ স্যার বলুন। স্যার অটো রিলোডারটা ইউজ করবে কি আমাদের ফাইবারে কোনো সমস্যা হবে না? না, কোনো সমস্যা হবে না। অ্যালগরিদমে তো সমস্যা হওয়ার কথা না। না, সমস্যা কোনো হবে না। সমস্যা হবে না, দুইটা পেজ ওপেন রাখতে হবে, তাহলে সমস্যা হবে না। কোনো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে। স্যার আপনি কোনটা ইউজ করতে প্রেফার করেন যদি একটু বলবেন তাহলে। আমি অনেকগুলো কোনোটাই ইউজ অ্যাপ্লিকেশন করি থাকবে। না আপাতত। আমি মোবাইলে রাখি। মোবাইলে অনেক সময় দেখা যায় যে ভাইয়া এইখানে কি হচ্ছে কি একটা চারিতে দেখা গেলো সমস্যাটা হচ্ছে কি ওই যে অনেক সময় কম্পিউটার অন করেই অটো রিডারটা চালু থাকে, আবার প্লাস কি করে মোবাইলটা অন করে ফেলে। এই তখন যে ঝামেলাটা বেশি পোহাতে হয়, কারণ দুইটা একসাথে ডিভাইসে তো কন্টিনিউ ফাইবার অ্যাকাউন্ট দেখানো যায় না। যে অনেকজন কি করে মোবাইলও চালায় প্লাস আপনার ল্যাপটপেও অন করে রাখে, তখন ওই অটো রিডারে ল্যাপটপেটা বারবার পাঠাচ্ছে, আবার এখান থেকে মোবাইলেও পাঠাচ্ছে, এই ঝামেলাটা না, বেশি হয়। এরকম এরকম তো কোনো ইস্যু হয় না, এরকম তো কোনো ইস্যু হয় না। ভাই এরকম ইস্যু পাইছি বলতে কি, যখনই আপনি অ্যাক্টিভ থাকতে হয় তখন হয় মোবাইলে অ্যাক্টিভ দেখাতে হয়, না হয় কম্পিউটারে অ্যাক্টিভ দেখাতে হয়। হ্যাঁ, এরকম আমিও ইস্যুর কারণে পেয়েছি। এই জিনিসটা পাইছি দেখি ভাইয়া, ও পরে দেখা আচ্ছা যেতে আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, মানে তার মানে যখন এখানে মোবাইলে থাকবো তখন ল্যাপটপে থাকবো না, আর হুম, ল্যাপটপে থাকলে মোবাইলে থাকবো না। না, ল্যাপটপে থাকলে মোবাইলে থাকবে না, মোবাইলে থাকলে এটা কোনো কিছু না। মোবাইল ল্যাপটপ দুইটাই আপনি এট এ টাইম থাকতে পারবেন, এটা কোনো সমস্যাই হয় না। আমার যারা মতে যারা আমরা কাজ করি, আমার ক্ষেত্রে তো হয়ই নাই, আমার পাশে যারা কাজ করে তাদেরও হয় না। কিন্তু এখানে ফ্যাক্ট হচ্ছে যে আহ, আপনার একটা ইয়ার জন্য আপনার তো ডেফিনেটলি এটা অ্যাপসটা এমন না যে অ্যাপসটার জন্য আপনি আলাদা করে মানে ইয়া করতেছেন, মানে নতুন কোনো অ্যাকাউন্ট, মানে এক্সিস্টিং অ্যাকাউন্টই তো আপনি ওটাতে লগ ইন করতেছেন। দ্যাটস ওয়াই মানে মোবাইল অ্যাপসটা কিসের জন্য দেওয়া হচ্ছে যে আপনি যখন ট্রাভেল করবেন তখন আপনার মোবাইল অ্যাপসটা আপনার একটা অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আপনার সাথে ফাইবারটাকে আপনি যদি ইউজ করবেন সেই জন্য। এখন মোবাইল অ্যাপস যদি আপনি না করেন তাহলে করবেন কোথায়? মোবাইল অ্যাপসে তো এই জন্যই দেওয়া হচ্ছে অপরচুনিটিসটা, তো মোবাইল অ্যাপসে করেন আর ইয়াতে করেন, সেক্ষেত্রে আমার লাস্ট এই 3-4 বছরে কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই। এখন আপনাদের আহ, রিয়াজুল করিম সাহেব যেটা বললো, এটার ক্ষেত্রে আমি আমি এরকম কারো কাছে শুনিও না যে মোবাইলে আর ইয়াতে করলে এরকম ঝামেলা হয়। বাট মেজর কোনো ঝামেলা আমার মনে হয় না যে হবে এটাতে। আপনার ক্ষেত্রে কি কি ধরনের ঝামেলা কথা বলতেছেন আপনি যেটা হয়? ভাই ঝামেলা না, এটা আমি মানে ইয়েতে পাইছিলাম, যেটা হচ্ছে কি এট টাইম দুইটা জায়গায় যখন দেখছে ওই ম্যাক অ্যাড্রেসের কারণে সেটা একটু ঝামেলা করে ফেলছিল, কারণ দেখতেছে সে দুইটা জায়গা থেকে আমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ দেখাচ্ছে। তখন একটু ঝামেলা ঝামেলা বলতে কি পাঠাচ্ছে, ওয়ার্নিং মেসেজ পাঠাচ্ছে, এটাই। ওয়ার্নিং মেসেজ দুইটা পাঠায়। জায়গা থেকে। দুইটা জায়গা থেকে অ্যাক্টিভ দেখাচ্ছে আমাকে, মানে দুই ডিভাইস থেকে, মোবাইল থেকেও প্লাস আপনার পিসি থেকেও। আর যখনই দেখলাম যে আমার দুইটা জায়গা থেকে যে কোনো একটা জায়গায় অফ রাখি, তখন আর ওয়ার্নিং মেসেজটা কখনো আসেনি। এটা এখন জানি না, ফাইবারে তো ভাই হঠাৎ হঠাৎ নতুন নতুন রুলস অ্যাপ্লাই করে বা নতুন নতুন কিছু হতে অ্যাড পারে করে। হতে পারে, কিন্তু এরকম কোনো কিছু আমার ক্ষেত্রে হয় নাই। যে ওটা কোনো মেজর অ্যাকাউন্ট সাসপেন্ড বা অ্যাকাউন্ট হারানোর জন্য এরকম কোনো কিছু হবে না আশা করি। আহ, এটা খুব জাস্ট একটা মেজর ওয়ার্নিং মেসেজটা পাঠানো হচ্ছে, ওয়ার্নিং। ওয়ার্নিং মেসেজ হয়তো বা আমি জানি না রিসেন্টলি কোনো ইয়া হচ্ছে কিনা, কারণ আমার ক্ষেত্রে হয়নি কখনো বা আমার কারোর কাছে শুনিও না, এরকম হতে পারে। সো এটা ওয়ার্নিং মেসেজ আসলেও তো আপনি হয়তো বা সাসপেন্ড হওয়ার আগে আপনি বুঝে যাচ্ছেন যে আপনাকে তো ওয়ার্নিং দিচ্ছে, সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, পরবর্তীতে আপনি ওটা না করলেই হলো। তবে এরকম কোনো ইস্যুস ক্রিয়েট হয় না আমার জানা মতে। আচ্ছা, আরেকটা হচ্ছে ভাইয়া, একটা হ্যাঁ। প্রশ্ন ছিল। হুম, প্রশ্নটা হচ্ছে, আমি বেশ কয়েকজনের মানে কাছে শুনেছি যে আমি যদি ফাইবারে মানে আপনার হচ্ছে টুইটার, তারপরে লিঙ্কডইনে যদি আমি মানে আরো আছে যেমন হচ্ছে ইনস্টাগ্রাম, আমি যদি মার্কেটিং করি, দেন আমার অ্যাকাউন্টের জন্য এটা একটা প্রবলেম ক্রিয়েট করবে। এটা কি আদৌ সত্যি? বুঝি নাই কথা কিছুই। মানে মার্কেটিং যেমন সে মানে বলা হয় যে তোমরা শুধুমাত্র মার্কেটিং করলে ওই যে আপনার ফাইবারে যে ফোরাম আছে সেইখানে টাইম দাও, সেটা বেটার মার্কেটিং করার থেকে। এটা কি ওকে, কি মানে ফাইবারের এমন একটা মার্কেট যেখানে আপনার মার্কেটিং একটা বড় একটা ফ্যাক্ট। এখন ফোরামে টাইম দেওয়ার কথা যদি বলেন, ফোরামে তো আপনি আপনার গিগটাকে সেল করতে পারবেন না, এবং এটা করলে বরঞ্চ ফাইবার আপনারা সাসপেন্ড করবে ফোরামে। এটা কিন্তু অ্যাকাউন্ট ওপেন করার সময় বলাই হয় যে ফাইবারে ওখানে যে কোনো মার্কেটিং বা কোনো আদার মেম্বারের সাথে কোনো ধরনের কোনো আউটসাইড ফাইবারের বাইরে যে কমিউনিকেশন করার জন্য এরকম যেন কোনো কিছু না করা হয়।
সো এটা ফাইবার থেকে স্ট্রিক্টলি মেনটেন করা আছে। ফোরামটা অ্যাজ ফর দ্য পারপাস অফ ইউর ইনফরমেশন, যে হাউ টু ওয়ার্ক অন ফাইবার, আপনি ফাইবারে কিভাবে কাজ করবেন, সেটা কিভাবে সাজাবেন, না নতুন আপডেটস গুলো, নতুন বিষয়গুলো, ইউজারের ফিডব্যাক গুলো পাওয়া, তারা কিভাবে মার্কেটিং করছে, তারা কি ধরনের কিছু করতেছে, এই জিনিসগুলোকে দেখা। বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে পারলাম। মানে কনফিউশন মানে তৈরি হয় ওইখানে, যে এক একজন এক এক কথা বলে তো ভাইয়া, এই জন্যই প্রবলেমটা। একজনের এক এক কথা ভুলে যান, 500 জন 500 কথা বলে, তাহলে 500 দিকে তো আপনি সরতে পারবেন না। মেইন যেটা নর্মাল ওয়ে, যেটা ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন, 24 আওয়ার্স অ্যাকাউন্টে থাকবেন, অনলাইনে থাকবেন, এরপর হচ্ছে আপনার যেটা বলে পাশাপাশি মার্কেটিং করবেন প্রতিদিন এবং বাই রিকোয়েস্ট পাঠাবেন। এই জিনিসগুলো মেনটেন করলে আপনার অর্ডার আসতে বেশি দিন সময় লাগবে না। জি ভাইয়া। দুঃখিত ভাইয়া, গত ক্লাসে আমাকে ডাকছিলেন, আমি পরে আপনাকে মেসেজ করছিলাম ভাইয়া। হ্যাঁ, মেসেজ দেখছি আমি, দেখেছি, সামনেটা দেখেছিলাম, পরে আর কি নেই। বুঝতে পারছি সমস্যা নেই যে প্রবলেম ফেস করছেন আপনি। আচ্ছা, আর এই তো ওভারঅল ফাইবার। এবার আসে হচ্ছে টোটাল। ভাইয়া এই প্রশ্নটা করলে আপনি কি মনে করেন বুঝতেছি না। বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে ধরেন হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইনে ধরেন কোনো ক্লায়েন্ট মানে কি ধরনের রিকোয়ারমেন্ট চায়, এরকম কোনো কিছু কি শেয়ার করা যাবে? কি ধরনের রিকোয়ারমেন্ট চাই বলতে, ক্লায়েন্ট মোবাইল ইউআই ডিজাইন চাবে, ওয়েব ডিজাইন চাবে, এরকমই তো ব্যাপার। মানে ওদের রিকোয়ারমেন্ট গুলো কি হয়, মানে যেহেতু ওই সাইডে এখনো কাজ করি নাই। আচ্ছা, রিকোয়ারমেন্টস গুলোর মধ্যে বেসিক বিষয় হচ্ছে যে তারা তো আসলে মোবাইল অ্যাপটা ডিজাইন চায়, তাই না? অ্যাপ ডিজাইনের জন্য যেমন আমার যদি আমি বলি, 3.5 মাস হবে সৌদি আরবের একটা ক্লায়েন্টের একটা মেটেরিয়াল কোম্পানির একটা অ্যাপ্লিকেশন ডিজাইন করে দিয়েছিলাম 18 স্ক্রিনে। ভাইয়া কথা বোঝা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে আমি প্রায় 3.5 মাস হবে ওই ওই সময়টাতে একটা সৌদি আরবের একটা ক্লায়েন্টের আমি একটা মেটেরিয়াল ডিজাইন, নাসমা মেটেরিয়াল এন্ড ট্রেডিং কোম্পানির মোবাইল ইউআই ডিজাইন করে দিয়েছিলাম 18টা স্ক্রিনে। এখন এই যে 18টা স্ক্রিন, এই 18টা স্ক্রিন কিন্তু ক্লায়েন্ট আপনাকে ওভাবে করে মেনশন করে দিতেও পারে, নাও পারে, আবার কি করতে পারে, মেইন স্ক্রিন গুলোকে আপনাকে বলে দিতে পারে যে আমার ক্যাটাগরি স্ক্রিন থাকবে, আমার ব্রাউজ স্ক্রিন থাকবে, আমার এটা থাকবে, সেটা থাকবে। এখন যদি আপনার ক্ষেত্রে পুরোটা বলে দেয়, তাহলে তো আপনি জানেনই যে কয়টা স্ক্রিন হবে এবং সেই স্ক্রিনগুলো ওয়াইজ আপনি কি করবেন, কন্টেন্ট ওয়াইজ আপনি ডিজাইন করবেন। লোগো দিয়ে দিবে ক্লায়েন্ট আপনাকে, এবং ফন্ট স্টাইল থেকে শুরু করে সবকিছু আপনারই চুজ করতে হবে, কালার, আইকনস, এগুলো সবকিছু আপনারই চুজ করতে হবে। এইভাবে হচ্ছে কাজটা বেসিক্যালি করা হয়ে থাকে। আরেকটা ক্ষেত্রে যেটা থাকে যে কমপ্লিট ওয়্যার ফ্রেমিং, কমপ্লিট সবকিছু দিয়ে সেটার উপর বেস করে আপনি ডিজাইনটাকে কমপ্লিট করেন। সো এই দুইটা ফ্যাক্টে কাজ হয়ে থাকে। এখন ডিপেন্ড করে যে আপনি কোন ক্লায়েন্টের আন্ডারে পড়তেছেন এবং সেই ক্লায়েন্ট কিভাবে আপনাকে ব্রিফটা দিচ্ছে। অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট শর্ট ব্রিফ দেয় যে আমার এটা লাগবে, তখন সেক্ষেত্রে ইউএক্স, ওয়্যারফ্রেম, প্রোটোটাইপ এগুলো সবই আলাদা আলাদা করে তাকে দিতে হয়, সেটা প্রাইসও বেশি হয়। ভাইয়া, সেক্ষেত্রে কি আমরা এই কাজটা করতে পারি প্রাইমারি স্টেজে? আমরা ফিনান্সার.com এ কন্টেস্টে অংশগ্রহণ করতে পারি, কারণ ওখানে তো ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্টটা দিয়ে দেয়। বুঝি নাই। মানে ফিনান্সার.com, মানে ওখানে, হ্যাঁ সেইখানে তো মানে ওইখানে ইউআই ইউএক্স মোবাইল অ্যাপ্লিকেশনের উপরে আমরা ডিজাইন, মানে ওইখানে কন্টেস্ট অংশগ্রহণ করতে পারি। তাহলে আমরা কিছুটা মানে নলেজ আমাদের চলে আসবে, মানে ফাইবারে ঢোকার আগে। ফ্রিল্যান্সারে কন্টেস্ট অ্যাটেন্ড করতে পারেন, কিন্তু ওই কন্টেস্ট অ্যাটেন্ড করে আসলে যদি আপনার ব্রিফ যদি আপনার ঠিক মতো প্রেজেন্টেড না হয়, তাহলে ওই কন্টেস্ট অ্যাটেন্ড করার কোনো দরকার আমার কাছে মনে হয় না, কারণ ওটা করলে আর আপনার ব্যাড এক্সপিরিয়েন্স হবে। সো বেটার ইউ শুড ট্রাই ইন 99 ডিজাইন, অথবা আপনার আরেকটা মার্কেট আছে ক্রাউড স্প্রিং। ভাইয়া 99 এর কি মানে অ্যাকাউন্ট ওপেন করে ফেলবো, করে দেখবো? ক্রাউড স্প্রিংটাতে করে, 99 দরকার নেই। মানে জাস্ট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি থাকে এটা বোঝার জন্য। হ্যাঁ, ক্রাউড স্প্রিং এ করবেন। ক্রাউড স্প্রিং এর সিস্টেমটা হচ্ছে এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরিতে ফার্স্টে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাইয়ের জন্য 3টা ডিজাইন দিতে হয়।
তো এই 3টা ডিজাইন আপনি হয়তোবা আপনার কারো এক্সপিরিয়েন্সের কারো কাছ থেকে পোর্টফোলিও থেকে নিয়ে 3টা বেটার ডিজাইন আপনি ওখানে সাবমিট করবেন, উইদিন 48 আওয়ার্স এর মধ্যে ওরা আপনাকে অ্যাপ্রুভালটা দেয়। অ্যাপ্রুভালের রেটিং হয় হচ্ছে আপনার যদি 70 পান তাহলে আপনি পাস, আর যদি 70 এর নিচে পান তাহলে আপনি ফেল। 70 পারলে আপনি সিলভার এবং গোল্ডেন ব্রোঞ্জ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন, আর যদি আপনি 80 পান তাহলে গোল্ড ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন, এবং 90 পারলে আপনার সব ধরনের প্লাটিনাম সহ গোল্ড ক্যাটাগরি সব সহ অ্যাপ্লাই করতে পারেন। সো এই মার্কেটটাতে কাজ করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে কাজ করা হয়ে থাকে। মোবাইল ইউআই ডিজাইন আছে, ওয়েব এন্ড অ্যাপ্লিকেশন আছে, এই যে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন ক্যাটাগরিজ আছে। তো আপনি এগুলোর উপরে কাজ করতে পারেন। ঠিক আছে, তো এই এটাতে কাজ হয়ে যায় মোবাইল অ্যাপ ডিজাইন অনলি, আলাদা একটা স্পেসিফিক ক্যাটাগরি আছে। এটা ওপেন করে তো দেখান। এটাতে অ্যাকাউন্ট করে freelancer.com ভুলে যান, freelancer.com ভুলে যান। আচ্ছা, ঠিক আছে, এই মার্কেটটাতে কাজ করতে পারেন। এখানে প্রসিডিউরটা একটু দেখি ভাইয়া, মানে কিভাবে ওরা ক্লায়েন্টের প্রসেস হচ্ছে, ধরেন আপনি এখান থেকে, এটা হচ্ছে কন্টেস্ট, হ্যাঁ, কন্টেস্টের ক্ষেত্রে আপনি ওই ফ্রিল্যান্সারের মতে ব্রিফ আসবে, ব্রিফের থ্রুতে আপনি কাজ করবেন, ওই ব্রিফের এগেনস্টে আপনি এন্ট্রি দিবেন। কালার প্যালেট অনেকটা 99 ডিজাইনের মতোই সবকিছু ডেলিভার করা থাকে, কি ধরনের ব্রিফ হবে না হবে সবকিছু সুন্দরভাবে ডিসক্রাইব করা থাকে। ফ্রিল্যান্সারের মতো এক লাইনের ইয়া থাকে না এখানে, এখানে সুন্দর করে 99 ডিজাইনের মধ্যে, বলতে গেলে 99 ডিজাইনের ভাই ওই প্রসেসে এখানে কি থাকে, মার্কেটের কাজগুলোকে অ্যানাউন্স করা থাকে। ওইটা দেখে আপনি কাজ করবেন, কন্টেস্টে এন্ট্রি সাবমিট করবেন। বাহ, খুব ভালো এটা ওয়ে পেলাম। গ্রাফিক ডিজাইনের জন্য ইউজ করি, আমি নরমালি কাজ করি এটাতে, কিন্তু আপনি চাইলে ইউআই ডিজাইনেও কাজ করতে পারেন। হ্যাঁ, বেসিক এভাবে শুরু করা উচিত মনে হয়, হ্যাঁ তাহলে হ্যাঁ একটু হ্যাঁ। মানে ফাইবারে প্রথমে ঢুকেই তো বিপদে পড়বো, মানে এই ক্যাটাগরিতে আমার গিগ আছে, অন্য ক্যাটাগরিতে এই ক্যাটাগরিতে ধরেন তো এখনো বুঝতেছি না। বুঝি না ম্যাডাম। মানে ফাইবারে প্রথমেই আমি এই ক্যাটাগরিতে গিগ মানে ইউআই উপরে গিগ খোলাটা আমার মনে হয় তখন তো ক্লায়েন্টের বিপদে পড়বো। এই না, জন্য বিপদ এখানে পড়বে, ওখানে মেনশন করবেন আরেকটা বিষয় যে উই ডু নট ডু এনি কোড। যদি এটা মেনশন না করেন তাহলে কিন্তু কোডের কাজ চেয়েই আপনারা হ্যাস্ত করবে। সো ওখানে ফাইবারে যারা ইউআই ডিজাইন করে তারা মেনশন করে দেয়, মেনশন হচ্ছে উই উই ডোন্ট প্রোভাইড এনি কোড। ভাইয়া এই মার্কেটটা একটু একটু দেখান না একটু, মানে ডিটেলস। ক্রাউড স্প্রিং, হ্যাঁ, ক্রাউড স্প্রিং এর ডিটেইলস বলতে এখন আপনাকে এই যে জয়েনে যেতে হবে, আমার তো অলরেডি একটা করা আছে, তো ওইটা তো আর দেখাবো না। এখানে আপনি জয়েনে যাবেন, জয়েনে যাওয়ার পর এখান থেকে নরমালি আপনার সাইন ইন সাইন আপ ইমেল এটা দিয়ে করবেন। করার পর ওখানে আপনার লিস্টেড ক্যাটাগরি আসবে, লোগো, ওয়েবসাইট ডিজাইন, মোবাইল ইউআই ডিজাইন, এরকম ক্যাটাগরি আসবে। যে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন সেই ক্যাটাগরির থ্রুতে আপনি ডিজাইন সাবমিট করবেন 3টা। এরপর ওরা ওইটা প্রসেসে নিয়ে যাবে। ওইটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি ওখানে কাজ করতে পারবেন, ওই যে যেভাবে বললাম সেই তাহলে প্রসেসে আপনি 3টা কাজ ডিজাইন মিন্স হচ্ছে ভাই আমরা 3টা অ্যাপস এর কয়টা স্ক্রিন করব? আপনি 3টা শর্ট স্ক্রিন দিবেন, লাইক একটা ক্লোজ শটে, লাইক আপনার একটা যেমন কিভাবে দেখাবো, ডিটেলস করলে খুব ভালো হতো। ধরেন এটা এরকম 3টা ইমেজ দিবেন, এরকম 3টা ইমেজ দিবেন, বুঝতে পারছি? এরকম 3টা মানে ক্লোজ শটের 3টা এরকম ইমেজ দিয়ে দিবেন। এরকম 3টা ইমেজ দিয়ে দিবেন ক্লোজ শটে। ঠিক আছে, দিলেই হবে। আপলোডের কোনো মানে সিস্টেম অথবা অন্য কিছু আছে, মানে ওদের না, কোনো সিস্টেম নেই, জাস্ট আপলোড বাটনে ক্লিক করবেন, ছবি আসবে, আপলোড করবেন।
আচ্ছা, সো এইগুলোই হচ্ছে বিষয় ক্রাউড স্প্রিং এর। আর হচ্ছে টোপটাল নিয়ে কথা বলতেছিলাম। টোপটাল হচ্ছে ওয়ান অফ দ্য টপ মার্কেট। এইটা শর্টকাটে বলাটা ডিফিকাল্ট। এটা নিয়ে আমি দরকার হলে আরেকদিন একজনের প্রোফাইল থেকে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন এটার প্রসেসটা আমি দেখাবো, তাহলে বুঝতে পারবেন। এখন ওই 15 মিনিট 10 মিনিট আমি শেষ করতেও পারবো না এটা। সেটাই ভালো হবে। আমাদের যেহেতু ক্লাস আছে এখন, হ্যাঁ, টোপটালের আমি একজনের অ্যাকাউন্ট আপনাদের এখান থেকে একজনের অ্যাকাউন্টে ওপেন করব, করে ওনার থ্রুতে আমি অ্যাপ্লিকেশন করে দেখাবো। আচ্ছা, ওকে। সো আপনাদের নেক্সট ক্লাসে ফটোশপের ইউআই ডিজাইন এবং সুজন স্যারের পক্ষ থেকে কিছু মার্কেট প্লেসের গাইডলাইন এবং আলাদা বিষয়গুলো থাকবে। পাশাপাশি উনি যতটুকু পসিবল হয় আপনাদেরকে গাইডলাইনগুলো দিবে ফটোশপের থ্রুতে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেলিং, বা তার ইন থেকে, আমার ইন থেকে তো শুনলেন, তার ইন থেকেও শুনলেন। সো আই হোপ যে ভালো একটা সেশন হবে। তারপরে আমরা নেক্সট উইকের প্রোটোটাইপে চলে যাব। এরপর আমাদের কোর্স শেষ, আরেকটা টোপটালের ক্লাস, আমাদের কোর্স শেষ হয়ে যাচ্ছে। সো এর মাঝে মানে আমরা টোটাল 2 সপ্তাহ পাচ্ছি। সো এর মাঝে আমাদের প্রজেক্টটাকে কমপ্লিট করে ফেলো সবাই গ্রুপ ওয়াইজ, যেটা বললাম সেটার উপরে কাজ। সবাই আমরা বসবো, আজকে না হলে কালকে বসে। আমি এটা আইডিটা ছেড়ে দিচ্ছি, আপনারা বসেন এখন, আপনারা নিজেরা কথা বলেন। স্যার নেক্সট ক্লাসটা কবে স্যার? নেক্সট মঙ্গলবারে? আপনার মঙ্গল মানে নেক্সট তো মঙ্গলবার আপনাদের শিডিউল হ্যাঁ, ক্লাস। মঙ্গলবার 6:30 সুজন স্যার। হ্যাঁ, সুজন স্যারের ক্লাস। ঠিক আছে, ওকে। সো আমি ইয়া করছি, আমি ছেড়ে দিচ্ছি আইডিটা, আপনারা নিজেরা কন্টাক্ট করেন, নিজেরা কথা বলেন, নিজেরা ডিসকাস করে দেন আইডিটা ক্লোজ করে দিন। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। পরে কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ সবাই। আল্লাহ হাফেজ।